তোকে কতবার বলবো তোর মতো একটা বিশ্বাসঘাতকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই স্বামী নামের কলঙ্ক। তোর স্বামী হওয়ার কোনো যোগ্যতাই নেই। তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। যদি আর কোনোদিন তোর এই নোংরা চেহারা নিয়ে আমার সামনে আসিস, তাহলে আমার আর আমার মেয়ের মরা মুখ দেখবি। আনমনে হেঁটে চলে যাচ্ছি রেললাইনের উপর দিয়ে, আর দু চোখ দিয়ে অশ্রু ফোঁটা টপ টপ করে গাল বেয়ে নেমে চলছে। গন্তব্য রেল স্টেশনের দিকে চলে যাচ্ছি, আমার নিজের শহর ছেড়ে, যেখানে নিজের মানুষের অবহেলার কারণে আমাকে শহর ছেড়ে চলে যেতে হচ্ছে। ট্রেন চলে এসেছে, আমি চোখ মুছে ট্রেনে উঠলাম। এবার আমি আমার পরিচয়টা দিয়ে নেই। আমি মেহেদী হাসান, অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি। আমার মা বাবা থাকতে আমি অনাথ, তাদের থেকে অনেক দূরে চলে যাব, যেন আমার মতো একজন কুলাঙ্গার ছেলে তাদের পরিচয় না দেয়। ট্রেন থেকে নেমে পড়লাম। সাইনবোর্ডে তাকিয়ে দেখি এই জায়গার নাম চাঁদপুর। আমি কিছুক্ষণ স্টেশনে এক চেয়ারে বসে বসে মা বাবা আর ছোট ভাইটার কথা মনে পড়ছে, আর দু চোখ দিয়ে শুধু পানি পড়ছে। শুধু একটা মানুষের জন্য আমাকে আমার মা বাবা নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। তবে আমিও ভেবে নিয়েছি কোনোদিন নিজের শহরে যাব না, আর মা বাবাকে আমার এই চেহারা দেখাবো না। আর যে মানুষটার জন্য আমার আজ এই অবস্থা, তাকে আমি কোনোদিন ক্ষমা করব না। আজীবন ঘৃণা করে যাব। এখন একটা থাকার জায়গা করতে হবে, তারপর কলেজে ভর্তি হতে হবে। কিন্তু কে সাহায্য করবে আমাকে? আমি তো কাউকে চিনি না এখানে। এবার স্টেশন থেকে বেরিয়ে শহরের দিকে যাচ্ছি। এভাবে হাঁটতে হাঁটতে কখন যে রাত হয়ে যায় মনে নাই। আমি রাস্তার ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে আছি, আর তখনই একটা মেয়ে দৌড়ে এসে আমার পিছনে দাঁড়ালো। তারপর আমি সামনে তাকিয়ে দেখি দুইটা মাতাল লোক মেয়েটাকে তাড়া করছিল। আমাকে দেখে লোক দুটো চলে গেল। এবার আমি মেয়েটির দিকে তাকালাম। ল্যাম্পপোস্টের আলোয় মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। আমি বললাম, আপনাকে কেন তাড়া করছিল ওই দুটো লোক? মেয়েটি কেঁদে কেঁদে বলল, আমি আমার এক বান্ধবীর বাসা থেকে আসছিলাম, আর তখনই এই মাতাল লোক দুটি পিছনেই, আর তারপরে আপনার সাথে দেখা। বুঝলাম। আর কোনো সমস্যা নেই, আপনি এখন যেতে পারেন। লোক দুটো পালিয়ে গেছে। না, আমার খুব ভয় হচ্ছে। আমি কোনো দিন রাতে এভাবে একা একা বের হইনি। খুব ভয় পাচ্ছি আমি। আপনি যদি কিছু মনে না করতেন, তাহলে আমাকে একটু বাড়ি পর্যন্ত দিয়ে আসবেন। আমি কিছুক্ষণ ভেবে, আসলে মেয়েটি অনেক ভয় পেয়ে আছে, আর তাছাড়া একা একটা মেয়ে, তাই আর কিছু না ভেবে তার সাথে যেতে চাইলাম। আপনার নামটা কি জানতে পারি? আমি মেহেদী হাসান। আপনার নাম কি? আমার নাম রিমি। আমি অনার্স প্রথম বর্ষে পড়ি। বাড়িতে বাবা আর ছোট একটা বোন আছে। আপনার? আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি, আর আমি এতিম, আমার কেউ নেই। মিথ্যা বললাম, কারণ যারা আমাকে বিনা দোষে বাড়ি থেকে বের করে দিতে পারে, তাই তাদের পরিচয় না দেওয়াই শ্রেয়। এবার মেয়েটির দিকে তাকিয়ে দেখি মেয়েটি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, হয়তো আমার উপর ওর মায়া হচ্ছে। হাঁটতে হাঁটতে রিমিদের বাসায় চলে আসলাম। রিমিরা বেশি বড়লোক না, আবার বেশি গরিব না, মোটামুটি এইরকম শহরে ভালোভাবে চলাফেরা করা যাবে। আমি রিমিকে বাড়ি দিয়ে যখনই চলে আসবো, তখনই রিমি আমাকে ডাকলো আর বলল, আমাদের এখানে আজকে রাতটা খেয়ে তারপরে না হয় চলে যাবেন। আপ্যায়ন করার জন্য ধন্যবাদ আপনাকে। এবার তাহলে আসি। আরে আসুন তো, কোনো কথা না বলে ভেতরে আসেন। অবশ্য আমারও প্রচুর ক্ষুধা পেয়েছে। সেই সকালে ভাতের বদলে বাবার কাছে মার খেয়ে বের হয়েছি, তাই আর মানা করতে পারলাম না। বাসার মধ্যে ঢুকে দেখি সুন্দর একটা বাড়ি, সবকিছু সাজানো গোছানো। তারপর রিমি তার আম্মুকে সবকিছু বলল আর আমাকে দেখিয়ে দিল। মা, উনি আমাকে দুটি মাতাল ছেলের কাছ থেকে বাঁচিয়েছে। উনি না থাকলে আজ আমার কি অবস্থা হতো, তা একমাত্র আল্লাহই জানে। রিমির কথা শুনে রিমির আম্মু আমার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, আমার মেয়েকে বাঁচিয়ে তুমি অনেক বড় সাহায্য করলে বাবা। তোমার প্রতি আমার সারা জীবন ঋণী হয়ে থাকবো। সি সি কালাম্মা, কি বলছেন এসব? মা কোনোদিন ছেলের কাছে ঋণী থাকতে পারে? আমি তো আপনার ছেলের মতোই, তাই না? তখনই রিমি বলল, মা, সেই কখন থেকে ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। আমি হাত মুখ ধুয়ে টেবিলে বসে খাবারের জন্য অপেক্ষা করছি। আর তখনই রিমির বাবা আসলো। আমি আবার সব বাবাকে ভয় পাই, তাই সাথে সাথে দাঁড়িয়ে গেলাম আর সালাম দিলাম, আসসালামু আলাইকুম। রিমি, কে এই ছেলে? তাকে তো কোনোদিন দেখিনি আমাদের এলাকায়। তারপর রিমি তার বাবাকে সব ঘটনা খুলে বলল। আর তখন রিমির বাবা বলল, তোমার যেহেতু কেউ নাই, তো কি হয়েছে, আমরা তো আছি। রিমির বাবার এরূপ কথা শুনে খুব খুশি হলাম, আর আমরা সবাই মিলে খেতে বসলাম। খাবার খেতে খেতে রিমির বাবা বলল,
তোমার যখন থাকার কোনো জায়গা নেই তাহলে আমাদের এখানে থাকবে, এখানে থেকেই সকালে কলেজ করবে আর বিকাল থেকে রাত পর্যন্ত আমার সাথে আমার ব্যবসায় সাহায্য করবে। কি পারবে না? আপনি যখন থাকা জায়গা দিয়েছেন তাহলে কেন পারবো না? নিশ্চয়ই পারবো। আমি রিমির বাবার কথা শুনে খুব খুশি হলাম। যাক, অন্তত থাকার জায়গা আর একটা কাজ তো পেলাম। তারপরে রাতের খাবার খেয়ে রিমি আমাকে একটা রুমে নিয়ে গেল। দুজনে মিলে রুমটা একটু গোছালাম। আসলেই রিমি মেয়েটা অনেক সুন্দর আর অনেক ভালো। তবে রিমি আমার দিকে একটু পরপর আর চোখে তাকাচ্ছে আর মিটমিট করে হাসছে। সকালে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে রিমির সাথে তাদের কলেজে গেলাম। ভর্তির কাজ সব শেষ হলে 3টা ক্লাস করে বাইরে এসে দেখি রিমি আমার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। কেমন হলো আজকের প্রথম দিনের ক্লাসগুলো? অনেক ভালো, আর কলেজটা অনেক সুন্দর, খুব ভালো লাগছে আমার। তারপর কলেজ থেকে এসে দুপুরে খাবার খেয়ে খালুজানের মানে রিমির বাবার সাথে তাদের দোকানে গেলাম। রিমির মাকে খালা ডেকেছি, তাই রিমির বাবাকে খালু ডাকলাম। খালুর দোকানটা অনেক বড়, তাই আমি খালুর কাজে সাহায্য করলাম। এভাবে চলতে থাকে আমার নতুন জীবন। এখন আমি অনার্স ফাইনাল ইয়ারে আর রিমি 3য় বর্ষে। রিমির মা বাবা আমাকে অনেক ভালোবাসে, একদম তাদের নিজের ছেলের মতো। আর রিমির ছোট বোনটা তো আমাকে ছাড়া কিছুই বোঝে না, সবসময় ভাইয়া ভাইয়া করে। আমিও তাকে খুব ভালোবাসি। রিমির ছোট বোনের নাম হলো মিনি। তবে রিমির ব্যবহার দেখে আমি খুব অবাকই হই। মেয়েটা এত ভালো, আর মাঝে মাঝে রিমির আচরণ দেখে মনে হয় রিমি আমাকে খুব ভালোবাসে। আমার কখন কি লাগবে সবসময় চোখে চোখে রাখবে, কেয়ার করবে, মিষ্টি শাসন করবে। রিমির মিষ্টি শাসন আর কেয়ারগুলো খুব ভালো লাগে। একদিন আমি কলেজে এক মেয়ে বন্ধুর সাথে কথা বলছি আর সামনে গেটের দিকে যাচ্ছি, আর তখনই দেখি সামনে রিমি, কিন্তু তার চোখ দিয়ে অনবরত পানি বের হচ্ছে। আমি আমার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে রিমির কাছে গেলাম। রিমি, তোমার চোখে পানি কেন? আবার জিজ্ঞেস করছো আমার চোখে পানি কেন? তখনই ঠাস ঠাস করে রিমি আমাকে অনেক জোরে একটা থাপ্পড় মারল। থাপ্পড় মেরে রিমি চলে গেল বাসায়। আমি কিছুই বুঝতে পারলাম না কি থেকে কি হয়ে গেল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল বেরিয়ে আসলো। আবার সেই পুরনো কথা মনে করিয়ে দিল। 2 বছর আগে ঠিক একইভাবে আমাকে চর মেরেছিল আমার এক খুব কাছের মানুষ। খুব কষ্ট পেয়েছিলাম সেদিন। রিমির থাপ্পড়ে মনে হলো আজ 3 গুণ বেশি কষ্ট পেয়েছি। কলেজের পর আমি আর রিমিদের বাড়ি যাইনি, একটা ট্রেন লাইনে বসেছিলাম। বসে থাকতে থাকতে আজ আর খালুর দোকানে যাওয়া হলো না। রিমি আমাকে থাপ্পড় মেরেছে, এই জন্য আমি কষ্ট পাইনি। রিমি আমাকে থাপ্পড় মেরে আমার পুরনো কথা মনে করে দিয়েছে, তাই খুব কষ্ট হচ্ছে। তাই বসে আছি আর সিগারেট খাচ্ছি। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি রিমি ফোন দিয়েছে। আমি রিসিভ না করে ফোন সাইলেন্ট করে রেখেছিলাম। আবার পুরনো কথা ভাবছি। ভাবতে ভাবতে রাত 10টা বেজে গেল। এবার ফোন হাতে নিয়ে দেখি খালুজান 6 বার কল দিয়েছে। আবার ফোন এসেছে খালুর। আমি রিসিভ করলাম। খালু বলল, মেহেদি, তুমি কোথায়? কত টেনশন হচ্ছে তুমি জানো? তাড়াতাড়ি বাসায় আসো। জি খালু, আসছি। কিছুক্ষণ হাঁটার পর বাড়ি চলে আসলাম। কলিং বেল চাপতেই খালা দরজা খুলে দিল। কোথায় ছিলে তুমি বাবা? সেই কখন থেকে বসে আছি জানো? যাও হাত মুখ ধুয়ে আসো। জি খালা, আসছি। তারপর ভিতরে ঢুকতে মিনি আমার পিচ্চি বোনটা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে আর বলছে, ভাইয়া কোথায় ছিলে তুমি? জানো আমি কত কান্না করছি তোমার জন্য, আর আপু এখনো কান্না করছে, তুমি আসোনি তাই। আর হবে না আমার পাগলি বোনটি, এবারের মতো ক্ষমা করে দাও আমাকে। কিন্তু রিমি কান্না করছে শুনে আমার খুব খারাপ লাগছে। আমি এবার রিমির রুমের দিকে গেলাম আর রিমি বলে ডাক দিলাম, রিমি, রিমি, হে রিমি। রিমি আমার দিকে যে তাকালো, আমি তো ভয় পেয়ে গেলাম। রিমির চোখ লাল ও ফুলে আছে, হয়তো কান্না করে এই অবস্থা হয়েছে। এবার রিমি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করে দিল। আমি তো বেশ অবাক হলাম। কোথায় ছিলে তুমি? জানো আমি কত টেনশনে ছিলাম। আমি মনে করেছি তুমি আমাদের ছেড়ে চলে গেছো। তুমি আমাকে ছেড়ে আর কখনো যাবে না, আগে প্রমিস করো। আমি রিমিকে আমার বুক থেকে সরিয়ে দিয়ে বললাম, কোথায় যাব আমি? তোমরা ছাড়া তো আর কেউ নেই আমার। তাহলে কোথায় যাব বলো? মনে থাকে যেন, আর যেখানে যাবে আমাকে বলে যাবে। এবার বলো, আমাকে কলেজে ওইভাবে সবার সামনে থাপ্পড় মারলে কেন? তুমি ওই মেয়েটার সাথে অমনভাবে হেসে কথা বলছিলে কেন? তুমি জানো কতটা কষ্ট হয়েছিল আমার? কই হেসে কথা বলছি?
আর ও তো আমার ক্লাসমেট, ওর সাথে তো কথা বলতেই পারি। আর ওর সাথে কথা বলছি তো তোমার কি? আমার কি মানে? আমি তোমাকে ভালোবাসি, আমার নিজের জীবনের থেকেও তোমাকে ভালোবাসি। তোমার সরলতাকে আমি ভালোবেসে ফেলেছি। এবার আমি রিমির থেকে এক ঝটকায় দূরে সরে আসলাম। কি বলছো এসব? তুমি জানো তুমি কি বলছো? আর এ হয় না রিমি, আমি একজন এতিম। তোমার বাবা আমাকে আশ্রয় দিয়েছে, আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আর তাছাড়া তোমার বাবা জানতে পারলে আমাকে কোনোদিন ক্ষমা করবেন না। আমাকে তুমি ভুলে যাও। রিমি এবার জোরে জোরে কান্না করতে লাগলো আর বলল, আমি বাবাকে সব বুঝিয়ে বলবো, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। প্লিজ রিমি, এমন পাগলামি করো না। সবাই বাড়িতে আছে, কেউ শুনে ফেললে আমাকে সবাই ভুল বুঝবে রিমি। আমি আর কথা না বাড়িয়ে যে রিমির রুম থেকে বাইরে আসবো, তখন দেখি রিমির মা দরজার পিছনে দাঁড়িয়ে আছে। হয়তো সব শুনে ফেলেছে। আমি রিমির মার দিকে তাকিয়ে দেখি রিমির মা কান্না করছে। হয়তো রিমির চোখে পানি রিমির মা সহ্য করতে পারেনি। রিমির মার কাছে গিয়ে বললাম, খালাম্মা, রিমির কোনো দোষ নেই, সব দোষ আমার। ওকে কিচ্ছু বলবেন না। আর কাল সকালে আমি এই শহর ছেড়ে চলে যাব। শুধু আজকে রাতটুকু থাকতে দিন। খালাম্মা কিছু বলল না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। আমি এই বলে নিজের রুমে চলে আসলাম। রুমের দরজা বন্ধ করে দিলাম আর কান্না করতে লাগলাম। আবার সেই 2 বছর আগে পুরনো কথা মনে পড়ে গেল। সেদিনও ঠিক এভাবে আমাকে একজন জড়িয়ে ধরেছিল আর এই কথাগুলো বলেছিল। তবে সেই কথাটা মিথ্যা আর অভিনয় হতে পারে, এটাই আমার ন্যায্য পাওনা। পুরনো কথা ভাবতে ভাবতে আবার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। এভাবেই সারাত কাটিয়ে দিলাম। আর এদিকে রিমির মা রাতে ঘটে যাওয়া সব কাহিনী রিমির আব্বুকে বলল। রিমির আব্বু বলল, ছেলেটা বেশ ভালো, খুব সহজ সরল, যেটা বলি সেইটাই শোনে, কোনোদিন কথার প্রতিবাদ করেনি। আর ছেলেটা ভালো, শিক্ষিত, রিমির সাথে ভালো মানাবে। আর মিনিকে একেবারে ছোট বোনের মতো দেখে। তাই ভাবছি কাল সকালে মেহেদির সাথে কথা বলে রিমির সাথে বিয়ের কথাটা সেরে ফেলবো। পরের দিন খুব সকালে উঠে আমি আমার ব্যাগপত্র গুছিয়ে রিমির বাবার জন্য একটা চিঠি লিখে সেটা বিছানার ওপর রেখে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আবার রেল স্টেশনের দিকে হাঁটতে থাকলাম। আবার কোনো অন্য শহরে চলে যেতে হবে, এটা ভেবেই খুব কান্না পাচ্ছে যে রিমি মেয়েটা খুব ভালোবাসে আমায়। আর মিনি পাগলি বোনটিকে খুব মিস করব। খালা খালুকে খুব মনে পড়বে, কিন্তু কিছু করার নেই। আমি ট্রেনের জন্য স্টেশনে বসে আছি। ট্রেন আসতে 1 ঘন্টা দেরি হবে। এদিকে রিমির মা ঘুম থেকে উঠে রিমির কাছে গিয়ে কাল রাতের সব কথা বলল। রিমি, তোর জন্য একটা সুসংবাদ আছে। কাল রাতে তোর আর মেহেদির কথা তোর বাবাকে বলেছি। তোর বাবা রাজি হয়েছে তোকে মেহেদির সাথে বিয়ে দিতে। তুমি সত্যি কথা বলছো মা? রিমি একথা শুনে প্রায় পাগলের মতো হয়ে গেল। খুশিতে তার মাকে জড়িয়ে ধরল। এবার রিমি দৌড়ে আমার রুমে গেল। আর যখনই দরজায় নক করতে যাবে তখন দেখে দরজা খোলা রয়েছে। রিমি তখন রুমের ভেতর যে দেখে আমি নেই, আর আমার জামা কাপড় ব্যাগপত্র কিছুই নেই। তখনই চোখ গেল বিছানার ওপর। রিমি চিঠিটা হাতে নিয়ে পড়তে থাকলো। চিঠি পড়া শেষে রিমি চিৎকার দিয়ে আম্মু আম্মু বলে ডাক দিয়ে বেহুশ হয়ে পড়ে গেল। রিমির মা সাথে সাথেই রুমে গিয়ে দেখে রিমি বেহুশ হয়ে পড়ে আছে। রিমির মা রিমিকে খাটের উপর তুলল। রিমির বাবা রিমির হাতে একটা কাগজ দেখলো, আর কাগজটা খুলে দেখে একটা চিঠি। রিমির বাবা চিঠি পড়তে লাগলো। শ্রদ্ধেয় খালুজান, প্রথমেই সালাম নিবেন। আশা করি আপনি এতক্ষণে সব জেনে গেছেন। এতে রিমির কোনো দোষ নেই খালুজান। আমি এই শহর থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন হয়তো দেখা হবে না। তাই এই এতিম ছেলেটাকে ক্ষমা করে দিবেন, আর নিজের শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। এতিম ছেলে। রিমির বাবা চিঠিটা পড়া মাত্র প্রথমে বাস স্ট্যান্ডে গেল খুঁজতে, কিন্তু পেল না। তারপর রেল স্টেশনের দিকে গেল, আর তখন দেখলো আমি একটা বেঞ্চের উপর মাথা নিচু করে বসে আছি। রিমির বাবা আমার কাছে গিয়ে মাথায় হাত বোলালো, আর তখনই আমি উপরে তাকিয়ে দেখলাম খালুজান। খালু, আপনি এখানে? আমার ছেলেটাকে নিয়ে যেতে এসেছি। কেন নিয়ে যেতে এসেছেন? কিছু তো বুঝলাম না। কাল রাতে রিমির মা সব বলেছে আমায়, আর তখন ভাবলাম আমার মেয়ের জন্য এর থেকে ভালো ছেলে কেউ নেই, তাই আমার মেয়ের জামাইকে নিতে এলাম। কিন্তু খালু, আমি তো একজন এতিম। আর চুপ! আর কোনোদিন নিজেকে এতিম বলবে না। আমরা কেউ না তোমার? আমাকে আর কিছু বলতে দিল না।
আমি খালুকে জড়িয়ে ধরলাম। তারপর আমি আর খালু বাড়ি চলে আসলাম। এসে দেখি দুই মহারানী আমার উপর রাগ করে আমার সাথে কথা বলছে না। আমি প্রথমে মিনির কাছে গেলাম, তারপর আমার বোনটিকে কুলে তুলে নিলাম। আর যেই দুই গালে দুইটা পাপ্পি দিয়েছি, অমনি মিনি হেসে দিল। যাক বাবা, ছোটটার তো রাগ ভাঙতে পারলাম, এখন বড়টাকে দেখতে হবে। আমি রিমির রুমে গেলাম, যে দেখি রিমির চোখ লাল হয়ে আছে। বুঝতে পারলাম খুব কান্না করছে। আমি চলে যাওয়ার পর আমি এবার রিমির সামনে গিয়ে বসলাম। সরি রিমি, আর কোনোদিন তোমায় ছেড়ে যাব না। দেখলাম রিমির কোনো পাত্তাই নেই, তাই রিমির হাত ধরে সোজা আমার বুকে টেনে নিলাম। রিমি ছাড়ানোর চেষ্টা করছে, বাট পারছে না। প্লিজ রিমি, আমায় তুমি ক্ষমা করে দাও। কথা দিচ্ছি আর কোনোদিন তোমায় ছেড়ে যাব না। না, তোমার কোনো ক্ষমা নেই, আর আমি আপনাকে ভালোবাসি না। সত্যি ভালোবাসো না? না, বাসি না। তাহলে আর কি করা, আবার চলে যাই, আর কোনোদিন আসবো না। এই কথা বলে যে আসতে যাব, আর তখনই রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। না, তোমাকে কোনোদিন যেতে দিব না, তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে রাখবো। আমিও পাগলিটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। হঠাৎ করে রিমির ছোট বোন মিনি চলে আসলো। কি ভাইয়া, বউকে পেয়ে নিজের বোনকে ভুলে গেলে? আরে আমার পিচ্ছি বুড়িটা, তোমাকে আমি ভুলে যেতে পারি? তুমি আমার কলিজার ছোট্ট পিচ্ছি বোন। এই বলে মিনিকে কুলে তুলে নিলাম। আর সেই সময় দুই বোন আমার দুই গালে একটা করে পাপ্পি দিল। তারপরে দুজনকে জড়িয়ে ধরলাম। সবাই মিলে রাতে খাবার খাচ্ছি, তখন রিমির বাবা বলল। আগামী পরশুদিন তোমাদের বিয়ে, তোমাদের কোনো আপত্তি আছে? রিমি দেখলাম লজ্জায় মাথা নিচু করে বসে আছে। আমি বললাম, না খালু, আমার কোনো আপত্তি নেই। রিমির আপত্তি আছে কিনা শুনেন। রিমি লজ্জা মাখা কণ্ঠে বলল, না বাবা, আমারও কোনো আপত্তি নেই। তারপর আমরা খাবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার রুমের দরজা খোলার আওয়াজ পেলাম। তাকিয়ে দেখি রিমি আমার রুমে আসছে। রিমি, তুমি এখানে এই রাতে কি করছো এখানে? কেউ দেখে ফেললে কি বলবে সবাই? কেউ দেখবে না, আর আমি আমার হবু স্বামীর রুমে আসছি, তাতে কার কি এসে যায়? কিন্তু আমাদের এখনো তো বিয়ে হয়নি। তুমি যাও এখান থেকে, কেউ দেখলে খারাপ ভাববে। না, আমি যাব না। যদি তুমি আজকের মতো কাল সকালেও আবার চলে যাও, তাই আমি আজ রাতে তোমার সাথে থাকবো। কি কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? বিয়ের আগে একটা ছেলে আর একটা মেয়ে একসাথে ঘুমাবে? আর আমি তো বলছি, আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। আমি তোমার কোনো কথা শুনবো না। আমি আজ এখানেই তোমার সাথে ঘুমাবো। আর কেউ যদি আমাকে রাখতে না চায়, তাহলে আমি সারা রাত বসে বসে কান্না করব। আচ্ছা ঠিক আছে, তুমি বিছানায় ঘুমাও, আমি নিচে শুয়ে পড়ছি। না, তুমি আমার সাথে বিছানায় ঘুমাবে। এই চিল্লাচ্ছ কেন? কেউ শুনে ফেলবে। তুমি বিছানায় না আসলে আমি আরও চিল্লাবো। আচ্ছা ঠিক আছে, বিছানায় ঘুমাবো। এবার আমি বিছানায় গিয়ে খাটের এক পাশে শুয়ে পড়লাম, আর রিমি আমার এক পাশে শুয়ে পড়লো। শুয়ে শুয়ে দুজন গল্প করছি, আর তখনই রিমি আমাকে জড়িয়ে ধরলো। আমিও রিমিকে জড়িয়ে ধরলাম। তারপর রিমি মুখ উঠিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর আস্তে আস্তে রিমি আমার এত কাছে চলে আসলো। রিমির নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে, আর গরম নিঃশ্বাস আমার মুখে আছড়িয়ে পড়ছে। তারপর রিমি আমার ঠোঁটে ঠোঁট রাখলো। আহ, সে কি অনুভূতি, আপনারা না করলে কেউ বুঝতে পারবেন না। এভাবে প্রায় 8 মিনিট কিস করার পর রিমি আমাকে ছেড়ে দিল। দুজনে তখন প্রায় পাগলের মতো হাঁপাচ্ছি। তারপর রিমি আমার বুকে মাথা রাখলো আর বলল, কখনো আমাকে ছেড়ে যাবে না তো? না প্রিয়তম, আমি তোমাকে ছেড়ে কখনো যাব না। এই বলে রিমিকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলাম। রিমিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর রিমির কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম আর ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি রিমি এখনো ঘুমিয়ে আছে। কি অপূর্ব লাগছে রিমিকে। চুলগুলো এলোমেলো ভাবে মুখের ওপর রয়েছে। আমি রিমির কপালে আর একটা ভালোবাসা এঁকে দিলাম। আর তখনই রিমি উঠে পড়ল। রিমি উঠে আমার গালে একটা কিস করে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করে দুজনে একসাথে কলেজে গেলাম। আজ আমাদের বিয়ে হয়ে গেল। বেশি একটা আয়োজন করা হয়নি, ভালোভাবে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল। রিমি এখন বাসর ঘরে অপেক্ষা করছে, আর আমি ছাদের উপর বসে বসে পুরনো কথা ভাবছি। আর দু চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। হঠাৎ করে কারো হাত আমার কাঁধের উপর অনুভব করলাম। তাড়াতাড়ি করে চোখের পানি মুছে ফেলে পিছনে ঘুরে দেখি রিমি দাঁড়িয়ে আছে বিয়ের সাজে। রিমি, তুমি এখানে কেন আসলে? আমি এখনই নিচে নামছিলাম। তুমি কান্না করছো কেন? কোনো অন্যায় করেছি আমরা বা আমি?
এই পাগলি, তুমি অন্যায় করবে কেন? তোমায় তো আমি খুব ভালোবাসি। তাহলে কান্না করছো কেন? আসলে আমার মা বাবার কথা খুব মনে পড়ছে, তাই একটু কান্না পাচ্ছিল। কান্না করে আর কি হবে? চলো নিচে চলো। চলো। না, আমি যাব না। কেন যাবে না? এইমাত্র বললে চলো, আবার এখনই বলছো যাবে না, কারণটা কি? আমাকে কোলে তুলে নিতে হবে। আমি রিমিকে কুলে নিয়ে নিচে চলে আসলাম। তারপর বাসর ঘরে ঢুকে রিমি আমার বুকে মাথা রেখে শুয়ে পড়ল। আমিও রিমিকে জড়িয়ে ধরে শুয়ে পড়লাম। এভাবে চলছিল আমাদের সংসার জীবন। খুব সুখে জীবনযাপন করছিলাম। বিয়ের পর আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। অফিস থেকে বাসায় ফিরছি, এমন সময় হঠাৎ করে কেউ পিছন থেকে মেহেদ বলে ডাক দিল। আমি পিছনের দিকে তাকিয়ে বিরাট শক খেলাম। মনে হলো আমি নিজে জ্ঞান হারিয়ে ফেলি। পিছনে তাকাতেই একটি মেয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে থাকলো। হ্যাঁ, এই মেয়েটি হলো অনিকা। তুমি কোথায় ছিলে এতদিন? তুমি জানো, তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও পাইনি। তুমি চলে যাবার পর আমি তোমার জন্য প্রতি রাতে কান্না করেছি। আমার একটা ভুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? তুমি কেন আমাকে ছেড়ে চলে আসলে? আমি অনিকাকে সরিয়ে দিয়ে বললাম, দেখেন, আমার জীবনে অতীতে যা ঘটে গিয়েছে আমি সব ভুলে গেছি। আর তাছাড়া আমার এখন একটা ভবিষ্যৎ আছে। আমি এখন বিবাহিত। অনিকা আমার কাছ থেকে এই কথা মনে হয় আশা করেনি। তাই অনিকা আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, আর দু চোখ বেয়ে পানি পড়ছে। আমি চাই না যে তুমি আমাদের বিবাহিত জীবনে দেয়াল হয়ে দাঁড়াও। তোমার ওই দিনের ঘটনার পরে তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা হয়। তোমার কথা মনে পড়লে আমার প্রচণ্ড রকমের রাগ হয়। আর তোমার জন্য আমার বাবা মা আমাকে ভুল বুঝছিল, আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। তাই তুমি আমার সামনে আসবে না। তোমাকে আমার একদম সহ্য হয় না। তুমি আমার সামনে না আসলে আমি বেশি খুশি হব। অনেকে নীরব হয়ে শুধু কান্না করেই যাচ্ছে। অনেকে কান্না করতে করতে চলে গেল। আমি হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখি রিমি দাঁড়িয়ে আছে। রিমির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হয়তো রিমি সব শুনে ফেলেছে। আমি রিমিকে দেখে কোনো অবাক হইনি, কারণ সত্য কথা কোনোদিন চাপা থাকে না। এবার আমি রিমির সামনে গেলাম। রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে থাকলো। আমিও রিমিকে শক্ত করে জড়িয়ে ধরলাম। কে ওই মেয়েটা তোমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলল? আমার অতীত। তুমি তো বলেছিলে তুমি এতিম, তোমার কেউ নেই। তাহলে আমার সাথে মিথ্যা বললে কেন? আমি তখন পরিস্থিতির শিকার ছিলাম। আমার বাবা মা ছোট ভাই সবাই আছে। রিমি এবার আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমাকে ছেড়ে যাবে না তো কোনোদিন? না আমার পাগলি বউ, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তাহলে আমাকে বলতে হবে তোমার অতীতের সব কথা। সব বলবো, আগে বাড়ি চলো। আমি আর রিমি চলে আসলাম। এসে আমি আর রিমি কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। এই সময় রিমি আমার হাত শক্ত করে ধরে রেখেছিল। মনে হচ্ছে হাত ছাড়লে আমি হারিয়ে যাব। রিমি আমাকে অনেক ভালোবাসে, আমিও পাগলিটাকে অনেক ভালোবাসি। আমরা ঘোরাঘুরি করে রাতে বাড়ি এসে খাওয়া দাওয়া করলাম। আমি, রিমি, আমার শ্বশুর শাশুড়ি সবাই সবাই বসে একসাথে। আমার খালু খালু মানে শ্বশুর শাশুড়িকে বললাম, বাবা মা, আজ আমি আপনাদেরকে একটা সত্য কথা বলবো, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না। আজ হোক বা কাল হোক সত্য বেরিয়ে আসবেই। কি সত্য কথা বলবে বাবা? বলছি বাবা, তাহলে শুনুন। আমি বলতে লাগলাম আমার 2 বছর আগের পুরনো কথা। 2 বছর আগে একদিন মোবাইলের মেসেজে টুংটুং শব্দে ঘুম থেকে উঠে পড়লাম। দেখি মিষ্টি মেয়ের একটা আইডি থেকে মেসেজ এসেছে। হাই, হ্যালো। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। আপনার গল্পগুলো আমার কাছে অনেক ভালো লাগে। বলতে গেলে আপনার প্রেমে পড়ে গিয়েছি। কি বললেন? কার প্রেমে পড়ছেন আপনি? সরি, আপনাকে না, আপনার গল্পের প্রেমে পড়েছি। ও ধন্যবাদ, বাঁচালেন আমাকে। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। এদিকে বারবার আম্মু ডাকছে, কলেজে দেরি হয়ে যাবে। আম্মু ডাকছে, কলেজ যেতে হবে, আপনার সাথে পরে কথা বলবো। এই বলে আমি অফলাইন হয়ে গেলাম। আমি ঘুম থেকে উঠে হালকা নাস্তা করে কলেজে চলে আসলাম। আমি আমার ক্লাসরুমে যেই ঢুকতে যাব তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লেগে মেয়েটি পড়ে গেল। সরি ম্যাডাম। আমি সরি বলে চলে আসলাম আমার সিটে। আমি একবার পিছনে তাকিয়ে দেখি মেয়েটা রাগী চেহারায় আমার দিকে তাকিয়ে আছে। আমি এত কিছু না ভেবে ক্লাসে মনোযোগ দিলাম। এভাবে সব ক্লাস করে কলেজ থেকে বাড়ি আসছি। তখনই আমার পিছন থেকে কে যেন শার্টের কলার ধরে টেনে ধরলো।
আমি পিছনে ঘুরতেই দেখি সকালে যে মেয়েটার সাথে ধাক্কা লেগেছিল সেই মেয়েটি। ওই পিচ্ছি, সকালে আমাকে ওভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলি, আবার আমাকে না তুলেই চলে গেলি কেন? সরি বললাম তো তখন, তাহলে আবার কেন আমার কলার ধরলেন? মেয়েটি ঠাস করে একটা চর মেরে দিল। ওই পিচ্ছি, তুই জানিস আমি কি? তোর সিনিয়র আমি, আর তুই আমাকে তুই করে বলি? দাঁড়া, তোর কি অবস্থা করি দেখ। এই বলে আরও একটা চর মারল। আর যেন কোনোদিন তোরে আমার সামনে না দেখি। ওরা চলে গেল আর আমি ওখানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। তবে মেয়েটি রাগলে খুব সুন্দর লাগে, একদম আমার স্বপ্নের রাজকুমারী। রাগলে তার ঠোঁট দুটো একদম লাল হয়ে যায়। আমি তো রাজকুমারীর প্রেমে পড়ে গেলাম। মনে হচ্ছে গাল দুইটা ধরে শুধু চুমু খাই। আমি চলে আসছি, তখন আমার বন্ধু রাজু বলল, কি রে মেহেদি, অনিকা তোকে মারলো কেন? তাহলে মেয়েটির নাম অনিকা? বাহ, নামের সাথে চেহারার কত মিল। কি রে, কি ভাবছিস? আর জানিস অনিকাকে? অনিকা হলো এই এলাকার নেতার মেয়ে, সেজন্য এত দেমাকর, সব ছেলেরা ওকে ভয় পায়। কিন্তু আমি ভয় পাই না দোষ, তুই আমাকে নিয়ে চিন্তা করিস না। দেখিস একদিন অনিকা আমার হবে। মানে কি বলতে চাস তুই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার অনিকাকে খুব ভালো লেগেছে। তার রাগী মাখা চেহারা যেন কোনো এক রাজকুমারী। অনিকা রাগলে তার গাল দুটো লাল হয়ে যায়। অনিকার বাবা জানলে তোকে কিন্তু ছাড়বে না। সে পরে দেখা যাবে, চল আগে 2টা সিগারেট খেয়ে বাসায় চল। তারপর সিগারেট শেষ করে আমি বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে একটু ফেসবুকে ঢুকলাম। দেখলাম সকালের সেই মিষ্টি মেয়ে আইডি থেকে মেসেজ এসেছে। দেখলাম সে অনলাইনে আছে। আপনি কোন কলেজে পড়েন? KMH সরকারি কলেজ। আপনি কোন কলেজে পড়েন? OMG, আমিও তো ওই কলেজেই পড়ি। কোন ইয়ারে পড়েন আপনি? অনার্স 3rd ইয়ারে। আপনি কোন ইয়ার? আমি 2nd ইয়ারে। তাহলে কাল সকাল 10টায় বড় আম গাছের নিচে আসবেন। আমি আপনাকে দেখব। যে এত সুন্দর গল্প লেখে তাকে একটু দেখব। ঠিক আছে, আসবো এখন, বাই। পরের দিন আমি একটু দেরি করে কলেজে গেলাম। যে দেখি অনিকা সেই আম গাছের নিচে একা দাঁড়িয়ে আছে, আর মনে হয় কারোর জন্য সে অপেক্ষা করছে। তারপর আমাকে সেই মেয়েটি মেসেজ দিল, লেখক সাহেব, কোথায় আপনি? আপনি কোথায় আছেন? আর আমি কলেজে চলে এসেছি। আমি আম গাছের নিচে দাঁড়িয়ে আছি। আমি আবার গাছের নিচে তাকালাম, দেখি অনিকা ছাড়া আর কেউ নেই। এবার আমি মনে মনে একটু খুশি হলাম। তাও শিওর হওয়ার জন্য আমি আবার ওকে মেসেজ দিলাম, আপনি কি হলুদ ড্রেস পরে আছেন? তাহলে আপনি চলে আসেন, আমি আপনাকে দেখব। এবার আমি মনে মনে প্যান্ট ড্যান্স দিচ্ছি। লুঙ্গি পরিনি, তাই প্যান্ট পরে একটু ড্যান্স দিলাম। আমি ভাবলাম ওকে এভাবে দেখা দেওয়া যাবে না, আমাকে সবার সামনে চর মারা, তাই না? এবার দেখো আমি কি করি ম্যাডাম। আমি আপনার সাথে দেখা করতে পারবো না। কেন পারবেন না? আমি কি কোনো অপরাধ করেছি? আপনার অনেক দোষ আছে। কি অপরাধ বলেন? যদি সত্যি আমি কোনো অপরাধ করে থাকি তাহলে আমি সেগুলো শুধরে নিব। তুমি তোমার বাবার পাওয়ার কলেজে দেখাতে পারবে না, আর সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। তারপর গতকাল যাকে কলেজ শেষে চর মারছ তাকে সরি বলতে হবে, তার সাথে ফ্রেন্ডশিপ করতে হবে। যদি এসব কথা মানতে পারো তাহলে আমার সাথে তুমি দেখা করতে পারবে। আমি রাজি, আমি সব করতে পারবো। তারপর আমি ক্লাসরুমে যাচ্ছি, তখন অনিকা আমার সামনে আসলো। ওই পিচ্ছি, শোন। জি বলেন। আমার দিকে এক হাত বাড়িয়ে দিয়ে অনিকা বলল, কাল তোকে চর মারার জন্য সরি। আর আমরা কি ফ্রেন্ড হতে পারি? না, পারি না। কেন করবে না আমার সাথে বন্ধু? আমি বললাম তো কালকের জন্য সরি। এবার আমি না করে দিলাম, অনিকাকে একটু ভোগাতে হবে। আমিও কম কিসের, আমাকে চর মারা, তাই না? এবার দেখবে কত ধানে কত চাল। আমি আপনার সাথে বন্ধুত্ব করব না, আপনি একটু ভালো না, সবসময় ছেলেদের সাথে খারাপ ব্যবহার করেন। যদি আবার আমার সাথেও করেন। আমি বললাম তো সরি, কালকে আমার মাথা ঠিক ছিল না, একটু রাগ করে বাসা থেকে বের হয়েছিলাম, তাই তোকে ওই চরটা মেরেছিলাম। তাহলে অন্যের উপর রাগ আমার উপর ঝাড়লেন? আমি আসলেই সরি, আর কোনোদিন কোনো ছেলেকে মারবো না। এবার তো আমার সাথে বন্ধুত্ব কর। ওকে, বন্ধু হতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত বল? আমি যা বলবো তাই শুনতে হবে। এসব ছেলেদের কাপড় পরা যাবে না, আর সবার সাথে ভালো আচরণ করতে হবে। ওই পিচ্ছি, তুই আমার হুকুম করে কে? আমি তোর কোনো কথা মানতে পারবো না।
ওকে, তাহলে আমিও তোমার সাথে বন্ধুত্ব করতে পারবো না। অনিকা নিচের দিকে কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা, তোর সত্ত্বে আমি রাজি। আচ্ছা, আমি এখন ক্লাসরুমে যাই। ও হ্যাঁ, আর একটা কথা, কলেজ শেষে আমার জন্য দাঁড়িয়ে থাকবা, একটা কাজ আছে। কথাগুলো বলে আমি ক্লাসরুমে চলে আসলাম। অনিকা জানে না যে ফেসবুকে মেহেদি হাসান আর আমি একই মানুষ। আসলে কোনোদিন পিক দেয়নি তো, তাই চিনতে পারিনি। স্যার এখনো ক্লাসে আসেনি, তাই একটু ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে দেখি অনিকা মেসেজ দিয়েছে আর একটিভও আছে। তুমি যা বলছো আমি তাই করেছি। আমি ওই ছেলেটার সাথে বন্ধুত্ব করেছি। এবার তো তুমি আমার সাথে দেখা করো। আমি বলেছি তো, আমার যখন সময় হবে তখন আমি নিজেই তোমার সাথে দেখা করব। তোমাকে যে কাজটুকু করতে দেওয়া হয়েছে সেটুকু আগে করো। এটুকু বলে আমি অফলাইন হয়ে গেলাম আর ক্লাসে মনোযোগ দিলাম। ক্লাস শেষে আমি বাইরে এসে দেখি অনিকা একা একা সেই বড় আম গাছটার নিচে দাঁড়িয়ে আছে। আমি অনিকার কাছে গিয়ে বললাম, চলো আজ দুজনে মিলে ঘুরতে যাব আর ভালো একটা রেস্টুরেন্টে দুপুরের খাবার খাবো। অনিকা আমার কথা শুনে সোজা আমার কলার ধরে বলল, কি বলি তুই? আমি তোর সাথে ঘুরতে যাব? তুই ভাবলি কি করে? ঘুরতে না গেলে আমি বন্ধুত্ব করব না তোমার সাথে। তারপর অনিকা কিছুক্ষণ ভেবে বলল, ওকে, আমি রাজি। তারপর আমি আর অনিকা রিকশায় উঠে চলে আসলাম একটা নদীর তীরে। রিকশায় আসার সময় অনিকা আমার সাথে একটা কথাও বলেনি। অনিকা নদীর তীরে দাঁড়িয়ে আছে। অনিকার চুলগুলো বাতাসে এলোমেলোভাবে উড়ে বেড়াচ্ছে। অনিকা সেই চুলগুলো কানের কাছে নিয়ে এসে বারবার ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েছে। আহ, অনিকাকে কি সুন্দর লাগছে। মনে হচ্ছে আমি পিছন থেকে আলতো করে জড়িয়ে ধরে হাজারবার আমি তোমাকে ভালোবাসি বলতে ইচ্ছে করছে, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই। অনিকা বলল, ওই, তোর নাম কি? আমার নাম মেহেদি হাসান। নাম শুনে অনিকা আমার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়ে রইল। নদীর তীরে একটু ঘোরাঘুরি করে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তারপর কিছু খাবার খেয়ে যে যার বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে বিকেলে বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছি আর সিগারেট টানছি। আমি সবসময় সিগারেট টানি না, বন্ধুদের সাথে থাকলে একটু একটু সিগারেট টানি। রাতের খাবার খেয়ে শুয়ে শুয়ে ফেসবুকে লগ ইন করে অনিকার সাথে কিছু কথা বলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি অনিকা এখনো আসেনি, তাই একটু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। তখনই অনিকা আসলো। অনিকাকে কালো ড্রেসে অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে আমার স্বপ্নের রাজকুমারী। তারপরে অনিকা তার বান্ধবীদের কাছে গেল, বারবার মোবাইলের দিকে তাকাচ্ছে, মনে হয় ফেসবুকে অ্যাক্টিভ আছে। তাই আমিও ফেসবুকে লগ ইন করলাম আর মেসেজ দিলাম, আজ তোমাকে কালো ড্রেসে অনেক সুন্দর লাগছে। এমনভাবে কলেজে আসলে তো আমি তোমার প্রেমে পড়ে যাব। তুমি চোখে কাজল দাওনি কেন? এর পরের বার যেন দুই চোখে কাজল পড়তে ভুল হয় না। অনিকা আশেপাশে এদিক ওদিক তাকাচ্ছে, হয়তো আমাকে খুঁজছে কিন্তু পাচ্ছে না। অনিকা মেসেজ দিল, কোথায় তুমি? প্লিজ একবার আমার সামনে আসো, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। আমাকে খুঁজে লাভ নেই, আমি সময় হলে তোমাকে দেখা দেব। এই বলে আমি অফলাইন হয়ে অনিকার সামনে গেলাম। মনে হলো আমি যাওয়াতে অনিকা কিছুটা বিরক্ত হলো। তারপর কিছু কথা বলে আমি চলে আসলাম আমার ক্লাসরুমে। ক্লাস 3টে শেষ হওয়ার পর স্যার একটু আসতে লেট হচ্ছে বলে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি। তখন দেখি অনিকা আর তার কয়েকটা বান্ধবী আসলো আমাদের রুমে। অনিকা সবার উদ্দেশ্যে বলল, এখানে মেহেদি হাসান বলে কেউ আছে? ক্লাসের সবাই বলল, না চিনি না, আসলে আমার কলেজে অন্য নাম দেওয়া আছে, তাই সবাই সেই নামেই চেনে। আর মেহেদি হাসান এই নামটি আমার কয়েকটা বন্ধু ছাড়া কেউ জানে না। তারপর অনিকা মোবাইলটা বের করে আমার আইডিটা সবাইকে দেখিয়ে বলল, ওই আইডিটা মেহেদি হাসানের, আর মেহেদি হাসান আমাদের কলেজে পড়ে। কেউ জানতে পারলে বা চিনতে পারলে আমাকে জানাবে। মেহেদি হাসান নাম শুনে কেউ কেউ বলছে আমাদের কলেজে পড়ে। আমি তো ভাবতেই পারছি না, আমি মেহেদি হাসানের বিরাট বড় একটা ফ্যান। মেয়েদের সব গল্প আমি পড়ি। মেহেদিকে যদি কখনো খুঁজে পান তাহলে আমাকে একটু জানাবেন। আমি তো অবাক, আজ যদি আমার প্রোফাইলে আমার নিজের পিক দিতাম তাহলে অন্তত সিঙ্গেল থাকতে হতো না। এখন নিজের কপালে নিজেই চড় মারতে ইচ্ছে করছে। তারপর কলেজ শেষে আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে একটা ঘুম দিয়ে বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আড্ডা দিয়ে এসে রাতের খাবার খেয়ে রুমে গিয়ে ফেসবুকে লগ ইন করলাম। তখন দেখি অনিকা অ্যাক্টিভ রয়েছে। আমি অনিকাকে মেসেজ দিলাম, তুমি আমাকে এভাবে প্রতিটা ক্লাসে খুঁজেছিলে কেন? তুমি ভালো করেই জানো আমাকে পাবে না।
তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই নিজেকে আর সামলাতে পারিনি। আর যেন কোনোদিন এভাবে আমাকে খুঁজতে না দেখি। আমার সময় হলে আমি নিজেই তোমার সাথে দেখা করে নেব। আর কিছু না বলে চ্যাট অফ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে আমার আর অনিকার মেসেঞ্জারে নিয়মিত কথা হয়। অনিকা আমাকে অনেক কেয়ার করে, অনেক শাসন করে। অনিকা মনে হয় আমাকে ভালোবাসে। অনিকার কথাতে অনেক বুঝতে পারি যে অনিকা আমাকে ভালোবাসে। এদিকে অনিকার সাথে আমার ভালোই বন্ধুত্ব তৈরি হয়েছে। আমাকে দেখে আর বিরক্ত হয় না। আজ কলেজ শেষে বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছি। আমার এক বন্ধুর সাথে কোনো একটা বিষয় নিয়ে অনেক কথা কাটাকাটি হয়, তাই আমি রাগ করে বাড়ি চলে আসলাম। কিছুই ভালো লাগছে না, তাই ঘুমিয়ে পড়লাম। আজ আর অনিকার সাথে কথা হলো না। এভাবে 2 দিন আমি কলেজ যাইনি, আর ফেসবুকে লগ ইন করিনি। আজ 2 দিন পর আমি কলেজে যাচ্ছি। কলেজের গেট দিয়ে ঢুকতে যাব, তখনই দেখি অনিকা গেটের কাছে দাঁড়িয়ে আছে। আমি অনিকার চোখের দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে গেছি। চোখ দুটো লাল আর ফুলে আছে, মনে হয় 2 দিন ধরে শুধু কান্না করছে। অনিকা, তোমার কি হয়েছে? তোমার চোখ ফুলে আছে কেন? কথার উত্তর না দিয়ে অনিকা সোজা আমার কলার ধরে টানতে টানতে 5 তলা একটা বিল্ডিংয়ে নিয়ে যায়। এখানে সাধারণত কেউ আসে না, আর কোনো ক্লাসও হয় না। কি ব্যাপার, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? আমার কথার উত্তর না দিয়ে অনিকা ঠাস ঠাস করে আমার 2 গালে 2টি চড় বসিয়ে দিয়ে বলল, তুই ভেবেছিস কি, হ্যাঁ? তোকে আমি খুঁজে পাবো না? তুই আমার সাথে খেলা করছিস? তুই আমাকে ইমোশনাল করছিস? আমাকে ব্ল্যাকমেল করে কান্নার কষ্ট দুইটাই দিয়েছিস। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তুমি কান্না করছো কেন? ওই, আমি কি বলছি তোর? তার মানে তুই কিছুই বুঝতে পারছিস না? তোকে আমি ভালোবাসি, তুই বুঝছিস না? তোকে এত কেয়ার করি, এত শাসন করি কি জন্য? কেন তুই বুঝিস না? আমি তোকে অনেক বেশি ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি পাগলি। সেজন্য তো তোর সাথে বেশি বেশি কথা বলতাম। এবার অনিকা দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও আমার পাগলিটাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুমি আমার সাথে কেন এমন করলে? তুমি কেন সেদিন আমার সামনে আসোনি বলো? আমি এমন করেছি কারণ সেদিন তুমি আমাকে সবার সামনে চড় মেরেছিলে, তাই আমি তোমার অহংকার ভেঙে ফেলার জন্য এই কাজটা করেছি। আই লাভ ইউ টু। আই লাভ ইউ অনিকা। এভাবে কিছুক্ষণ থাকার পরে দেখি অনিকার বাবা, অনিকার বড় ভাই আর আমার এক বন্ধু পিছনে দাঁড়িয়ে আছে। আমি সাথে সাথেই অনিকাকে ছেড়ে দিলাম। অনিকার বাবা বড় একটা নেতা। অনিকার ভাই আরও কিছু লোকজন মিলে হঠাৎ করে আমাকে মারতে লাগলো, আর অনিকার বাবা অনিকাকে টানতে টানতে নিয়ে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। আমার নাক মুখ দিয়ে অনেক রক্ত পড়তে লাগলো, তবু তারা এভাবেই মেরেই যাচ্ছে। জানি না কখন যে বেহুশ হয়ে গিয়েছি মার খেতে খেতে। আমি বেহুশ হয়ে যাওয়ার পরেও মনে হয় আমাকে অনেক মেরেছে। আমার যখন জ্ঞান ফিরল তখন আমি নিজেকে প্রিন্সিপালের অফিসে আবিষ্কার করলাম। আস্তে আস্তে যখন চোখ খুললাম তখন সামনে এক পাশে দাঁড়িয়ে অনিকা, অনিকার বাবা আর তার বড় ভাইকে দেখতে পেলাম। আর অন্যদিকে দেখি আমার আব্বু আর আম্মু রয়েছে। আম্মু আমাকে চোখ খুলতে দেখে একভাবে কান্না করে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে উঠতে, শরীরে খুব ব্যথা, কোনোভাবেই উঠতে পারছি না। তখন আমার মা আমাকে সাহায্য করতে আসছিল, তখন বাবা মাকে আটকিয়ে দিল। আব্বু মনে হয় আমার ওপর অনেক রাগ করে আছে। আমি অনিকার দিকে তাকালাম, দেখি অনিকা চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর চোখ দুটো লাল ও ফুলে আছে। অনিকার বাবা বলা শুরু করলো। আমার কথা বলার কোনো শক্তি নেই, খুব পানি তৃষ্ণা পেয়েছে, গলা একদম শুকিয়ে গেছে, কোনো কথা বলতে পারলাম না। এবার আমাদের প্রিন্সিপাল অনিকাকে প্রশ্ন করলো, অনিকা মামনি, তোমার বাবা যা বলল তা সব কি সত্যি কথা? অনিকা মাথা নিচু করে চুপ করে আছে, কিছু বলছে না। তুমি ভয় পাচ্ছ মামনি? এখানে ভয় পাওয়ার কি আছে? তুমি নির্ভয়ে বলো মামনি, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। আমি নিশ্চিত ছিলাম যে অনিকা আমাকে ভালোবাসে, সে মিথ্যা বলবে না। কিন্তু অনিকা আমার ভালোবাসাকে অপমান করলো, আমার বিশ্বাসকে মাটি চাপা দিল, আমাকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দিল, যা আমি কোনোদিন অনিকার কাছ থেকে আশা করিনি। অনিকা চিৎকার করে বলল, হ্যাঁ স্যার, ওই ছোট লোকের বাচ্চাটা আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতো। আমি প্রতিদিন মানা করার পরও আমাকে প্রতিদিন ডিস্টার্ব করতো। আজ আমি ওকে চড় মারতে গিয়েছি, তখন আমাকে টানতে টানতে 5 তলায় নিয়ে গিয়ে। অনিকার কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি এক দৃষ্টিতে অনিকার দিকে তাকিয়ে আছি। অনিকা আমাকে এভাবে মিথ্যা অপবাদ দেবে আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি।
অনিকার কথা শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার বুকের মধ্যে অজানা একটা ব্যথা উঠল। মেহেদি, তোমার থেকে আমি এরকম আশা করিনি। তোমাকে এখন এই কলেজ ছেড়ে চলে যেতে হবে, তাও আবার বিনা নোটিসে। আমি স্যারের কথায় খুব বেশি একটা কষ্ট পাইনি, যতটুকু কষ্ট অনিকার আচরণে পেয়েছি। আমার বাবা মা কোনো কথা বলেনি, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর আমার মা কান্না করে যাচ্ছে। বাবা মা আমাকে রেখে বাড়ি চলে গেল, আর অনিকাকে তার বাবা আর ভাই নিয়ে গেল। অনিকা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু তার এইভাবে তাকানো দেখে অনিকার প্রতি আমার প্রচণ্ড ঘৃণা হতে লাগলো। হ্যাঁ, এই মেয়েকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। সে আমাকে এভাবে ঠকাতে পারলো? অনিকা কিভাবে পারলো এই কাজটা করতে? কান্নায় আমার বুক ফেটে যাচ্ছিল। আমার বেস্ট ফ্রেন্ড এসে আমাকে ধরে ওঠালো, কিন্তু আমার ওঠার শক্তিটুকু নেই। প্রচণ্ড কষ্ট হচ্ছে উঠতে। তারপর রাজু আর আমার অন্য একটা বন্ধু আমার বাড়ি নিয়ে এলো। বাড়ি আসতে আমার বাবার হুঙ্কার শুনতে পেলাম। এই জানোয়ারটাকে কেন নিয়ে এসেছিস? এ হারামির বাচ্চাটার কোনো জায়গা নেই আমার বাড়িতে। আজ তুই আমার মান সম্মান সব কিছু শেষ করে দিয়েছিস। তোর জন্যই প্রথম আমার মাথা নিচু হয়েছে। তোকে আমার ছেলে হিসেবে পরিচয় দিতে ঘৃণা হচ্ছে। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আজ থেকে আমাদের কোনো ছেলে নেই, তুই বেরিয়ে যা। মা কয়েকবার বাবাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু লাভ হলো না। আমার মাকে শেষবারের মতো কথা বলতে দিল না। আমি কান্না করতে করতে চলে আসলাম বন্ধুদের সাথে বন্ধুর বাড়ি। আমি যদি সুস্থ থাকতাম তাহলে আমার বাবাও মনে হয় আমাকে মারতো, কিন্তু আমার এই অবস্থা দেখে হয়তো আমাকে আর মারেনি। আজ থেকে আমি এতিম হয়ে গেলাম। কেউ নেই আমার এই পৃথিবীতে। সবাই আমাকে ভুল বুঝে অবহেলা করলো। সবকিছু মেনে নেওয়া যায়, কিন্তু আপনজনের অবহেলা মেনে নেওয়া যায় না। প্রচণ্ড কষ্ট হচ্ছে আমার। এক পা হাঁটার শক্তি নেই আমার। সব বন্ধুরা আমাকে সাহায্য করে আমার বন্ধু রাজুর বাসায় নিয়ে আসলো। রাজু সব জানতো আমার আর অনিকার ব্যাপারে। আমি কিছুদিন রাজুদের বাসায় থেকে সুস্থ হয়ে নিলাম। আমার প্রতি রাতে প্রচণ্ড কান্না পেত। সে কান্না দেখার মতো কেউ নেই। অনিকার প্রতি আমার প্রচণ্ড ঘৃণা জন্মেছে। আমার বাবার প্রতিও খুব অভিমান সৃষ্টি হলো। আজ 15 দিন পর একটু সুস্থ হলাম। তাই আমি আমার বন্ধু রাজুর সাথে কলেজে গেলাম টিসি নিয়ে আসতে। আমি আস্তে আস্তে গেট দিয়ে ঢুকলাম। সবাই কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। একটু সামনে যেতে দেখি অনিকা আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন রাগটা চরমে উঠে গেল। আমি রাগটাকে কন্ট্রোল করে পাশ কাটিয়ে চলে আসতে যাব, তখনই অনিকা আমার পেছন থেকে জড়িয়ে ধরল। আমি এক ঝটকায় অনিকাকে সরিয়ে দিলাম। মেহেদি, আমার কথাটা শোনো প্লিজ। সেখানে আমার কোনো তো চুপ, আর একটা কথা বলবে না। তোমায় নিজের থেকে বেশি ভালোবাসতাম। সেদিন তোমার বলা কথাগুলো শুনে আমি প্রায় মৃত হয়ে গেছি। তোমার জন্য আমার মা বাবা আমাকে ভুল বুঝে বাসা থেকে বের করে দিয়েছে। তোমার জন্য আমার বাবা মার সম্মান নষ্ট হয়েছে। কি চাও তুমি বলো? এই ছোট লোকের বাচ্চার মৃত্যু চাও তুমি? ওকে, মরে যাব আমি। তার আগে তুমি তোমার এই চেহারা আমাকে আর দেখাবে না। তোমাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসতাম, আর এখন আমি পৃথিবীর সব থেকে বেশি ঘৃণা করি তোমাকে। তোমার ওই সুন্দর চেহারার আড়ালে ছলনাময়ী চেহারাটা আমাকে আর দেখাবে না। আমি তোমাকে এই ছোট লোকের বাচ্চার চেহারা আর কোনোদিন দেখাবো না। তাই আমি টিসি নিতে আসছি। মেহেদি, আমাকে ক্ষমা করে দাও। আমি অনিকাকে আর কিছু না বলে প্রিন্সিপালের রুমে চলে আসলাম। তবে অনিকা আমাকে অনেক কিছু বলতে চেয়েছিল, আমি কিছু বলতে দেইনি। কি হবে ওর ছলনাময়ীর কথা শুনে? যদি আবারও ওর উপর মায়া পড়ে? আমি প্রিন্সিপালের রুম থেকে টিসি নিয়ে চলে আসলাম রাজুর বাসায়। অনিকা আমাকে কয়েকবার ডাকছিল, আমি না শুনে চলে আসলাম। পরের দিন দুপুরে খেয়ে ঘুমিয়ে আছি, তখন হঠাৎ করে কেউ আমার শার্টের কলার ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। আমার নিজের বাবা আমাকে টানতে টানতে বাইরে নিয়ে এসে জুড়ে 2টা চড় মারলো। তুই আর কত চালাবি? তুই আবার কালকে অনিকাকে ডিস্টার্ব করেছিস, আবার জড়িয়ে ধরেছিস। তোর লজ্জা করে না? এত কিছু হওয়ার পরও তুই আবার অনিকার সাথে কথা বলেছিস। তুই আর এই শহরে থাকবি না। তুই এক্ষুনি এই শহর থেকে চলে যাবি। তোর মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। তুই আজই চলে যাবি। এই কথা বলে বাবা চলে গেল। আমি কিছু বলতে পারলাম না। ওখানে দাঁড়িয়ে একভাবে কান্না করতে থাকলাম। আর অনিকার উপর আরো বেশি ঘৃণা হতে লাগলো। অনিকা এটা না করলেও পারত। তখনই আমি রাজুর কাছ থেকে বিদায় নিয়ে রেল লাইন দিয়ে হাঁটছি। বর্তমানে এরপর কি হয়েছে সবই তো আপনারা জানেন। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমার দু চোখের পানি দেখে
রিমি আর তার বাবা মা তিনজনই কান্না করছে। রিমির বাবা বলল, তোমার সাথে যা হয়েছে তা খুব খারাপ হয়েছে, তবে আর কোনোদিন নিজেকে ইতিম বলবে না। এখন থেকে আমরা তোমার মা বাবা। এ কথা বলে তারা চলে গেল। রিমির সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে অজর ধারায় কান্না করতে লাগলো। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, এই পাগলি, কান্না করছে কেন? চুপ করো। তোমার জীবনে এত কিছু ঘটে গেছে আর তুমি আমাকে একদিনও বললে না? আমি কি তোমার এতই পর? এবার আমি রিমিকে বাহুডোরে শক্ত করে জড়িয়ে ধরলাম। তুমি শুনে কষ্ট পাবে বলে আমি বলিনি। এখন চলো, ঘুমাতে হবে। ছাড়ো আমাকে, চলো রুমে যাই। না, ছাড়বো না আমি তোমাকে। সারা দিন জড়িয়ে ধরে রাখবো। কাল থেকে ব্যবসা দেখা বন্ধ। তোমাকে আমি সবসময় জড়িয়ে ধরে রাখবো। আমি পাগলিটার কথা শুনে হাসছি। কত ভালোবাসে ও আমাকে। তারপর রিমিকে কুলে তুলে নিয়ে রুমে আসলাম আর শুয়ে পড়লাম। তবে রিমি আমার বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। যদি কোনোদিন অনিকা এসে আমার কাছ থেকে তোমাকে নিয়ে যেতে আসে, তখন কি তুমি চলে যাবে? তুমি এটা ভাবলে কি করে? যার জন্য আমার জীবনে সবকিছু হারিয়েছি, তাকে ঘৃণা ছাড়া ভালোবাসা যায় না। আর অনেকের জন্যই আমি হয়তো তোমার মতো একটা ভালো মেয়ে খুঁজে পেয়েছি। আমি রিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তারপর রিমি আমার বুকে ঘুমিয়ে পড়ল। তখন মনে পড়ল, অনিকা এখানে কি করতে এসেছিল। আমি কোথায় থাকি সেটাও জেনে গেল। একমাত্র সেই জানে তার মানে কি আছে। আবার যদি আমার রিমিকে আমার কাছ থেকে ছিনিয়ে নেয়। তখন রাজুর কথা খুব মনে পড়ল। আজ 1 বছর পর রাজুর ফোনে কল দিচ্ছি। রাজু ফোন রিসিভ করলো। রাজুর কণ্ঠ শুনে আমি আর কান্না থামাতে পারলাম না। আসসালামু আলাইকুম। আমি চুপ করে আছি। আমার মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। আমি কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। রাজু আবারও বলল, কে বলছেন? কি হলো, কথা বলছেন না কেন? দোস্ত, আমি মেহেদি বলছি। কেমন আছিস তুই? মেহেদি? আরে দোস্ত, এতদিন কোথায় ছিলি তুই? তোকে আমরা কত খুঁজেছি। তুই কোথায় এখন? ঠিক আছিস তো? হ্যাঁ দোস্ত, ভালো আছি। আর আমি চাঁদপুর শহরে আছি। তোরা তাহলে আমার খোঁজ করেছিস? হুম। তুই চলে যাওয়ার পর তোর মা বাবা অনিকা সবাই অনেক খুঁজেছিল তোকে, কিন্তু কোথাও পায়নি। তুই চলে যাওয়ার পর তোর মা বাবা তোকে না পেয়ে খুব কান্না করতো। আর সব সময় মেহেদি মেহেদি বলতো। তুই কখন আসবি শুধু এই চিন্তা করতো। তুই কবে আসবি এখানে? আমি আর তোর বাবা মায়ের কাছে খবর দেই। না দোস্ত, তুই কিছু বলবি না আমি কোথায় আছি। আর তোর উপর সে বিশ্বাস আছে, তুই কারোর সাথে বলবি না। আমি মনে হয় আর কোনোদিন ওখানে ফিরে আসবো না। কেন আসবি না তোর শহরে? তোর বাবা মা তো তাদের ভুল স্বীকার করেছে। অনেকে তোকে অনেক ভালো। চুপ কর রাজু, আর কখনো অনিকার নাম আমার সামনে বলবি না। তুই ভালোভাবে জানিস আমি অনিকাকে কতটুকু ঘৃণা করি। আমি কোনোদিন অনিকাকে ক্ষমা করতে পারবো না। মা বাবা তো জানতো তাদের ছেলে এরকম না, তারপরও আমাকে ভুল বুঝে বাড়ি ছাড়া করলো। আমি কোনোদিন ফিরে যাব না ওখানে। আমি এখানে বিয়ে করেছি। জানিস রাজু, আমার বউ আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আমিও ওকে ভালোবাসি অনেক। আমি আমার বউকে ছেড়ে কোথাও যাব না। যখন সবাই আমাকে বলবো যে রাস্তার কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, তখন এই মেয়েটি আমার পাশে এসে দাঁড়িয়েছিল। তুই বিয়ে করছিস, আমাকে একবারও জানালি না। ভাবি তোকে অনেক ভালোবাসে, তাই না? খুব ভালোবাসে। ও সবসময় আমার পাশেই থাকে। তোর অতীত প্রেমী বা তার মা বাবা কেউ জানে? সবাই জানে, তবে প্রথমে কাউকে জানাইনি, পরে সব জানিয়েছি। আচ্ছা, তাহলে এখন রাখি, পরে কথা বলবো। আর কোনো দরকার হলে তুই এই নাম্বারে আমার কাছে ফোন দিস। আচ্ছা, ভালো থাকিস। বাই। এই বলে ফোন কেটে দিয়ে আমি যেই পিছনে ঘুরে বিছানায় আসতে যাব, তখনই দেখি রিমি দাঁড়িয়ে আছে আমার পিছনে। আর রিমির দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? আর কান্না করছে কেন? তুমি জানো না তোমার কান্না আমার একদম সহ্য হয় না? রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না তো? তুমি চলে গেলে আমি সত্যি সত্যিই মরে যাব। আমি কি কোনোদিন বলেছি তোমাকে ছেড়ে চলে যাব? তোমাকে ছাড়া তো আমিও খুব ভালোভাবে বাঁচতে পারবো না। তুমি আমাকে এভাবে সারা জীবন ভালোবাসবে তো? তোমাকে আমি এমনভাবে সারা জীবন ভালোবেসে যাব। এখন চলো ঘুমাতে যাব, সকালে আমার অফিস আছে। না, যাব না। আমি হেঁটে যেতে পারবো না। এবার রিমিকে কুলে তুলে নিলাম। রিমি আমার গলা শক্ত করে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিল। রিমিকে বিছানার উপর শুয়ে দিয়ে আমি নিজেও শুয়ে পড়লাম। রিমি আমার বুকের উপর শুয়ে জড়িয়ে ধরে বলল, এই শোনো,
তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দিবে আমায়? বলো, আমার সব জিনিস তো তোমারই, এতে আবার চাওয়ার কি আছে? আমার না একটা তোমার মতো রাজকুমার চাই, দিবে আমায়? কথাটি বলে লজ্জায় আমার বুকে মুখ লুকানো। দিতে পারি, কিন্তু তোমার মতো একটা সুন্দর রাজকুমারী দিতে হবে। না, আমি তোমার মতো রাজকুমার চাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু রাজকুমার আনতে হলে তো আমাকে অনেক পরিশ্রম করতে হবে, আর তোমাকেও পরিশ্রম করতে হবে। যা দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না? রিমি আবার আমার বুকে মুখ লোকালো। আমি বুঝি না এতটা লজ্জা পায়। তারপর লাইট অফ করে দিয়ে এক অজানা শোকে দুই নরনারী ব্যস্ত হয়ে গেলাম। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ করে পানির ছিটকায় ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি রিমি এইমাত্র গোসল করে বের হলো। একটা হলুদ শাড়ি পরেছে আর চুলের পানি মুছছে। বাহ, কি সুন্দর লাগছে। আমি একভাবে তাকিয়ে আছি। রিমি আমার কাছে এসে বলল, কি দেখো এভাবে? তোমাকে দেখি আমার পাগলি বউটা এত সুন্দর, মনে হয় সারাদিন দেখিনি। অমনি রিমি লজ্জা পেয়ে চলে যেতে লাগলো। ঠিক তখনই আমি রিমির হাত ধরে আমার বুকের উপর ফেললাম। এই কি করছো? ছাড়ো, সারা রাত দুষ্টামি করেছো, এখন আর এসব হবে না। এখন গোসল করে নিচে চলে আসো, আমি নাস্তা দিচ্ছি। তারপর আমি নিচে রাস্তা করে অফিসে চলে আসলাম। অফিস থেকে বাসায়, বাসা থেকে অফিসে। রিমি আমার খুব খেয়াল রাখে, আমিও রিমির খুব খেয়াল রাখি। আর এভাবেই চলতে থাকে আমাদের সংসার জীবন। কিছুদিন পরে আমি অফিসে বসে কাজ করছি, তখন রিমি আমাকে ফোন দিয়ে বলল, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো। আমার কিছু বলার আগে ফোন কেটে দিল। আমি তো ভয় পেয়ে গেছি, আমার রিমির কিছু হলো না তো আবার। আমি অফিস থেকে বেরিয়ে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসলাম। এসে কলিং বেল বাজালাম, আর সাথে সাথে দরজা খুলে গেল। রিমি দরজা খুলে দিল। আমি তখন রিমিকে বললাম, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো? এত টেনশন করো না, আমার কিচ্ছু হয়নি। দেখো কারা এসেছে, ড্রয়িং রুমে বসে আছে। আমি আস্তে আস্তে ড্রয়িং রুমে আসলাম। এসে বিরাট একটা শক খেলাম। খুব অবাক হলাম আমি। ড্রয়িং রুমে আর কেউ নয়, আমার মা, বাবা, অনিকা, অনিকার বাবা আর ভাই বসে আছে। আমি আস্তে আস্তে তাদের কাছে গেলাম। আমি কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না। তখন আমার মা কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরে, আমিও কান্না করে দিলাম। তুই কোথায় ছিলি বাবা? আমাদের কথা তোর একবারও মনে পড়েনি? আমাদের ওপর তোর এত অভিমান? আমরা তোকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা করে দে বাবা। আমাদের সাথে চল তোর নিজের বাড়ি। মা, কি বলছে এসব? তুমি কেন ক্ষমা চাচ্ছ? তোমরা তো আমাকে না বুঝে ভুল বুঝেছ। আমি কিছু মনে করিনি। তবে আমি কোথাও যাব না, আমি এখানে ভালো আছি। আর হ্যাঁ, আমি বিয়ে করেছি মা। রিমি, এদিকে আসো। মা, এই হচ্ছে তোমার বৌমা। ও আমাকে অনেক ভালোবাসে, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে। রিমি মাকে সালাম করলো। বাহ, আমার মেয়েটা যে অনেক সুন্দর। এই বলে রিমির কপাল একটা চুমু খেয়ে জড়িয়ে ধরলো। এবার আমি অনিকার দিকে তাকালাম। অনিকা মাথা নিচু করে বসে আছে আর ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। মেহেদি, আমাকে ক্ষমা করে দে বাবা, তখন মাথা ঠিক ছিল না। আমি তোকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি। আমার ভুলের জন্য তোর বাড়ি, এমনকি শহর ছাড়তে হয়েছে। সি বাবা, তুমি কেন ক্ষমা চাইছো? আর তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি যদি কলেজে এরকম না করতাম, তাহলে তোমার সম্মানহানি হতো না, আর আমারও শহর ছাড়তে হতো না। রিমি বাবাকে সালাম করলো, আর বাবা রিমির মাথায় হাত বুলিয়ে দিল। অনেকে আসলো আমার কাছে। চেহারা আগের মতো আর নেই, অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালি পড়ে গেছে। মেহেদি, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি অনিকার কথা থামিয়ে দিয়ে মাকে বললাম, মা, আমি কোনো বিশ্বাসঘাতকের সাথে কথা বলতে চাই না। প্লিজ ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো। মা, তোমরা বিশ্রাম করো, আমি ফ্রেশ হয়ে আসছি। ওখান থেকে আমি আমার রুমে চলে আসলাম। আমি বিছানায় বসে আছি। অনিকা আমার পিছনে পিছনে রুমে আসলো। ওকে আসতে দেখে আমার ভীষণ রাগ হলো। আমি মুখে বিরক্তির ছাপ নিয়ে চলে আসতে যাব, তখন অনিকা আমার হাত ধরে থামিয়ে দিল। আমি অনিকার দিকে ঘুরতেই অনিকা আমার পা ধরে ফেললো আর বলতে লাগলো, মেহেদি, আমাকে মাফ করে দাও প্লিজ। আমি সেদিন তোমাকে বাঁচাতে গিয়ে সবার সামনে মিথ্যা বলেছি। আমার বাবা আমাকে বলেছিল, আমি যদি ওই কথা না বলতাম তাহলে তোমাকে আমার ভাইয়া মেরে ফেলতো। তাই আমি সেদিন মিথ্যা বলেছি। তুমি চলে যাওয়ার পর আমি তোমায় অনেক খুঁজেছি। তোমার জন্য প্রতি রাতে আমি কান্না করেছি। তোমার কথা ভেবে আমি ঠিকমতো ঘুমাতে পারিনি।
তুমি চলে যাওয়াতে আমি একেবারেই কলেজ যাওয়া বাদ দিয়ে দিয়েছি। যেখানে তুমি নেই সেখানে আমি কিভাবে থাকবো বলো? আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। তোমাকে আমি ঘৃণা করি। তোমার সাথেও কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। আমি তোমার চেহারাও দেখতে চাই না। তুমি কোনোদিন আমার সামনে আসবে না। তোমাকে আমার আর রিমির মধ্যে যেন না দেখি। কোনো বিশ্বাসঘাতকের জন্য আমি আমার রিমিকে হারাতে চাই না। আমি যতটুকু রিমিকে ভালোবাসি তার থেকে 1000 গুণ বেশি তোমাকে ঘৃণা করি। আমার কথাগুলো রিমি দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছে আর ফুপিয়ে কান্না করছে। আমি রিমির কাছে যাওয়া মাত্র রিমি বলল, তোমাকে আমি একটা কথা বলবো, রাখবে আমার কথা? বলো কি কথা? আমি কি কোনোদিন তোমার কথা অমান্য করেছি? অনিকা আপু তোমাকে খুব ভালোবাসে। তুমি অনিকা আপুকে বিয়ে করে নাও। আমি কিচ্ছু মনে করব না, আর আমি দূরে কোথাও হারিয়ে যাব। ঠাস করে আমি রিমিকে জুড়ে একটা চর মারলাম। তুমি ভাবলে কি করে আমি তোমাকে রেখে এই বিশ্বাসঘাতককে বিয়ে করব? আর তুমি কিভাবে এই কথাটা বললে? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি? আমাকে ছাড়া তুমি থাকতে পারবে? আমার বুকে মাথা না দিয়ে ঘুমালে তোমার ঘুম আসবে? তোমাকে ছাড়া আমি কোনোদিন ভালো থাকতে পারবো না। তোমাকে আমি পাগলের মতো ভালোবাসি। তারপর রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না। তোমায় ছাড়া আমি ঘুমাতে পারবো না। আমাকে ছেড়ে চলে যেও না। তুমি চলে গেলে আমার আর বেঁচে থাকার কি হবে বলো? আমি রিমিকে জড়িয়ে ধরলাম। অনিকা সব দেখছিল আমার আর রিমির ভালোবাসা। অনিকা কান্না করতে করতে বাইরে চলে গেল। তারপর আমি আর রিমি ড্রয়িং রুমে আসলাম। আমি আসার সাথে সাথে অনিকার ভাই আমার দিকে এগিয়ে আসলো। মেহেদি, উপরে কি হলো জানি না, কিন্তু অনিকা কান্না করতে করতে চলে গেল। আগে যা হয়েছে সব ভুলে যাও। আমাদের সবাইকে ক্ষমা করে দাও। সেদিন তোমার একটা বন্ধুর কথা শুনে আমরা তোমাকে ভুল বুঝেছি। প্লিজ তুমি অনিকাকে মাফ করে দাও আর আমাদের সাথে চলো। আমি কোনোদিন আপনাকে বা আপনাদের কাউকে ক্ষমা করব না। আপনাদের জন্য আমার বাবার সম্মানহানি হয়েছে। আপনাদের জন্য আমার নিজের বাড়ি, এমনকি নিজের শহর ছাড়তে হয়েছে। তুমি চলে যাওয়ার পর অনিকা সবসময় কান্না করত। কলেজে যাওয়া বন্ধ করে দিছে, এমনকি ঠিকঠাক খাই না। সবসময় নিজেকে একটা রুমে বন্দি রাখে। প্লিজ, আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। এদিকে দেখেন, এই যে আমার বউ, সে আমাকে অনেক ভালোবাসে। আপনার বোনের মতো বিশ্বাসঘাতক না। আমি যখন এই শহরে নতুন এসেছি তখন না ছিল থাকার জায়গা আর না ছিল খাওয়ার মতো টাকা। তখন এই রিমির বাবা আমাকে আশ্রয় দিয়ে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছে। এখন আমি চাকরি করি আর আমি রিমিকে বিয়ে করি। দয়া করে আপনারা আমার সুখের সংসার ভাঙতে আসবেন না। প্লিজ, এখন আপনারা আসতে পারেন। অনিকার বাবা আর ভাই এক প্রকার বাধ্য হয়ে এখান থেকে চলে গেল। এবার আমি আমার মা বাবার কাছে গেলাম। মা, বাবা, তোমরা কয়েকদিন এখানে থাকো। কতদিন তোমাদের সাথে দেখা হয়নি, কতদিন তোমাদের সাথে খাবার খাইনি। তখন বাবা বলল, না রে, আমি থাকতে পারবো না, অফিসে অনেক কাজ আছে। তোর মা কয়েকদিন থাকুক। সবাই একসাথে অনেক গল্প গুজব করলাম। তারপর খাওয়া দাওয়া করে বাবা চলে গেল। মা তো রিমিকে পেয়ে মনে হচ্ছে নিজের হারানো মেয়েকে ফিরে পেয়েছে। তারপর সবাই একসাথে রাতের খাবার খেলাম। রাতের খাবার খেয়ে যে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। প্রতিদিনের মতো রিমি আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। চুপচাপ শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার কেমন যেন খটকা লাগলো। আমি বুঝতে পারলাম না রিমি চুপচুপি কান্না করছে। এই রিমি, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? আবার কান্না করছে কেন? জানো, খুব ভয় হচ্ছে আমার। কেন ভয় পাচ্ছ? আমি তো আছি তোমার সাথে। ওনারা যদি তোমাকে নিয়ে চলে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? রিমির কপালে একটা ভালোবাসা পরশেকে দিয়ে দুজনে চলে গেলাম ঘুমের রাজ্যে। সকালে ঘুম থেকে উঠে দেখি মা নাস্তা বানাচ্ছে। রিমি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি নাস্তা তৈরি করছো কেন? আমি আছি তো। মা থাকতে কোনোদিন তার মেয়েকে কাজ করতে দেয় বল? শেষমেশ রিমি আর মা একসাথে নাস্তা তৈরি করলো। আমি নাস্তা শেষে অফিসে চলে গেলাম। অফিসে কাজ করছি, এমন সময় হঠাৎ করে রিমির নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোন রিসিভ করলাম। ফোনটা রিসিভ করে বুঝতে পারলাম আমার মা ফোন দিয়েছে। বাবা, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়, বৌমা হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলেছে। কোনো কিছু বলার আগেই মা ফোনটা রেখে দেয়। আমি চিন্তায় পড়ে গেলাম। সকালে রিমিকে ভালো দেখে এসেছি, এখন আবার কি হলো?
আমি তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করে বাসায় আসতে বলে আমি নিজেও খুব তাড়াতাড়ি বাসায় চলে এলাম। বাসায় এসে দেখলাম মা রিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর রিমি বেহুশ হয়ে পড়ে আছে। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, রিমি কিভাবে জ্ঞান হারালো? জানি না বাবা, রুম থেকে কিছু পড়ার শব্দ শুনে রুমে এসে দেখি রিমি এভাবেই পড়ে আছে। তারপর তোকে ফোন দিলাম। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। ডাক্তার রিমিকে পরীক্ষা করছে আর আমি রিমির পাশে হাত ধরে বসে আছি। ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়ে দিল আর বাইরে এসে বলল, মেহাদি সাহেব, মিষ্টি খাওয়ান, আপনি বাবা হাতে চলেছেন। আর হ্যাঁ, সব সময় ওর খেয়াল রাখবেন, ভিটামিন জাতীয় খাবার খাওয়াবেন, বিশেষ করে ফলমূল, বিশেষ করে শাক সবজি বেশি বেশি খাওয়াবেন। আচ্ছা, আমি তাহলে আসি। ঠিক আছে, আপনি আসেন, আপনার সাথে আমি পরে দেখা করব। ডাক্তারের কথা শুনে যে পরিমাণ খুশি হয়েছি তা লিখে বোঝাতে পারবো না। মনে হয় আমার জীবনের সবচেয়ে খুশির খবর এটা। ডাক্তারকে বিদায় দিয়ে আমি রিমির পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে রিমির জ্ঞান ফিরল। তখনই মা বাবা রুম থেকে চলে গেল। আমার কি হয়েছিল, হঠাৎ করে আমার মাথাটা কেমন যেন করছিল, তারপর আর কিছুই মনে নেই। তুমি জ্ঞান হারিয়ে ফেলেছিলে। কিছুক্ষণ আগে ডাক্তার এসে তোমাকে দেখে গেল। আমি রিমির কানে কানে বললাম, কি বললো ডাক্তার? কি হয়েছে আমার, বলো। তুমি এরকম গম্ভীর হয়ে আছো কেন? তাড়াতাড়ি বলো না, কি হয়েছে আমার। ডাক্তার বলল, তুমি আমার সন্তানের মা হতে চলেছ। আমার কথা শুনে রিমি আমাকে জড়িয়ে ধরে কপালে বারবার চুমু খেতে লাগলো। এই খুশির সংবাদ শুনে মাও মহা খুশি। সাথে সাথেই আমার শ্বশুর শাশুড়িকেও জানিয়ে দেওয়া হলো। এই খুশির সংবাদ শুনে তারাও খুব খুশি হয়েছে। বাবা অফিসের কাজে বাইরে থাকে, বাবাকেও খবরটা জানিয়ে দেওয়া হলো। 2 দিন পর মা বলল, বাবা, মেহেদি, তুই এবার আমাদের সাথে চল। তোর নিজের বাড়িতে তুই যাবি। আর বৌমার শরীরের অবস্থা খুব একটা ভালো না, তাই বলছি কি, বৌমাকে নিয়ে আমাদের সাথে চল। আমি বৌমাকে দেখে রাখবো। ঠিক আছে মা, কিন্তু তার জন্য আমাদেরকে কয়েকদিন অপেক্ষা করতে হবে, কারণ অফিস থেকে ট্রান্সফার নিতে হবে। ট্রান্সফার হলে যেতে পারবো। পরের দিন সকালে নাস্তা খেয়ে আমি অফিসে চলে গেলাম। অফিসের বসের কাছে সমস্ত কথা বললাম। আমার সব কথা শুনে বস আমার ট্রান্সফারের ব্যবস্থা করলেন। 3 দিন পর আমার ট্রান্সফার লেটার পেয়ে গেলাম। তাই আজ ভাড়া বাসা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি নিজের শহর ঝিনাইদহে, নিজের বাড়িতে। সবাই যে যার ব্যাগ গুছিয়ে নিচ্ছি। রিমির মা বাবার সাথে দেখা করে চলে যাচ্ছি। আজ দীর্ঘ 4 বছর পর নিজের শহরে যাচ্ছি। সবাই মিলে বাসে উঠলাম। দেখতে দেখতে আমরা ভোরের দিকে বাসায় পৌঁছলাম। তারপর আমি একটু ঘুমিয়ে নিলাম। হঠাৎ করে নিচে চেঁচামেচির শব্দ শুনে নিচে এসে দেখি কিছু প্রতিবেশী রিমিকে ঘিরে রেখেছে। সবাই তার চেহারার তারিফ করছে, বলছে, আহ, কি সুন্দর মেয়ে, একদম রাজকন্যা। আমি মিটপিট করে হাসছি। সকালে নাস্তা সেরে আমি রিমিকে বললাম, রিমি, নতুন জামা কাপড় পরে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। কেন? জামা কাপড় পরতে হবে কেন? কোথাও যাবে নাকি? অফিস থেকে আমাকে 2 দিনের ছুটি দিয়েছিল। গতকাল তো আসতেই চলে গেল, আর আজকের দিনটা আছে। আগামীকাল অফিসে যেতে হবে। তাই ভাবছি আজকের দিনটা তোমাকে নিয়ে সময় কাটাবো। আমাদের সমস্ত এলাকা এবং শহরের কিছু জায়গা তোমাকে দেখাবো। কি, যাবে না? অবশ্যই যাব। ঘুরতে আমার খুব ভালো লাগে। তুমি দাঁড়াও, আমি রেডি হয়ে আসছি। তারপর দুজনে বেরিয়ে পড়লাম। আমাদের এলাকা ঘুরিয়ে ঘুরিয়ে রিমিকে দেখালাম। তারপরে চলে গেলাম আমাদের শহরে। আমরা কলেজের সামনে আসলাম, যেখানে আমি লেখাপড়া করতাম। অনেকের সাথে পরিচয় হয়েছিল। যে আম গাছটার নিচে, সেই বড় আম গাছটাও এখনো সেভাবে আছে। তারপর আসলাম নদীর পাড়ে। এখানে আমি আর অনেকে ঘুরতে আসতাম। সবশেষে আমরা একটা রেস্টুরেন্টে আসলাম। যেই ঢুকতে যাব তখন সামনের দিকে চেয়ে দেখি একটি চেয়ারে বসে আছে অনিকা। আমি রিমির হাত ধরে বললাম, রিমি, চলো আমরা অন্য রেস্টুরেন্টে যাব। কিন্তু কেন? এই রেস্টুরেন্টের সমস্যা কি? আমি অনিকাকে দেখিয়ে বললাম, ওখানে আমার চিরশত্রু অনিকা বসে আছে। আমি এখনো অনিকাকে ঘৃণা করি, প্রচন্ড ঘৃণা করি। অনিকার চেহারা আমার কাছে অসহ্য লাগছে। অনিকা আমাদেরকে দেখে ডাকছিল, কিন্তু আমি না শোনার ভান করে রিমিকে নিয়ে চলে আসলাম। অনিকা দৌড়ে এসে আমাদের সামনে দাঁড়ালো। আপনি এরকম ভাবে আমাদের পথ আটকলেন কেন? কি চান আপনি? প্লিজ মেহেদি, আমার কথাটা একবার শোনো। শুধু একটা কথা বলবো, তারপর আর তোমাকে কোনোদিন ডিস্টার্ব করব না। বলেন, কি বলবেন? আমি জানি তোমার সাথে আমি কত বড় অন্যায় করেছি। আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো। আমার জন্য এত বছর তুমি তোমার আপনজনের অবহেলা পেয়েছো। আমি জানি
তুমি আমাকে অনেক ঘৃণা করো, আমাকে তুমি একদমই সহ্য করতে পারো না। কিন্তু আমি যদি সেদিন একটু সাহস দেখাতাম, তাহলে হয়তো রিমির জায়গায় আমি থাকতাম। কিন্তু আমার কপালটাই খারাপ, আমি তোমাকে এখনো আগের মতো ভালোবাসি। তবে তুমি চিন্তা করো না, আমি তোমাদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়াবো না। শুধু আমাকে একবার ক্ষমা করে দাও, আমি তোমার ভালোবাসা নিয়ে দূরে সরে যাব, আর কোনোদিন তোমার সামনে আসবো না। কথাগুলো বলে অনিকা কান্না করতে করতে চলে গেল। আমি আর রিমি ওখান থেকে চলে আসতে যাব, তখনই দেখি রিমির বড় ভাই সেখানে দাঁড়িয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমাকে একা পেলে চিবিয়ে খেয়ে ফেলতো। আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। তারপর বাড়ি এসে রিমিকে রেখে চলে গেলাম আমার জানের জিগার দোস্ত রাজুর কাছে, ওর বাড়িতে। রাজু আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস দোস্ত? তুই চলে যাবার পর থেকে আমি আড্ডা মারা বন্ধ করে দিছি। তুই না থাকলে কিভাবে মজা হবে বল? এবার থেকে আবার আড্ডা হবে। আমি চলে আসছি না? চল আগে ভাবির সাথে দেখা করে আসি। চল, কিন্তু ভাবিকে পেয়ে যেন আমাকে ভুলে যাস না শালা। দুজনে চলে আসলাম আমাদের বাসায়। আমি রাজুর সাথে রিমির পরিচয় করে দিলাম। রাজু নাস্তা করে ওর বাসায় চলে যায়। পরদিন সকাল থেকে আমার অফিস, প্রতিদিন নিয়মিত অফিসে যাচ্ছি। আর এভাবেই আমাদের সুখের সংসার চলতে থাকলো। তবে এখন আর অনিকাকে দেখা যায় না, আর ডিস্টার্বও করে না। 8 মাস পর আমি অফিসে বসে কাজ করছি, তখন আমার বাবা ফোন দিয়ে বলল, মেহেদি, রিমিকে হাসপাতালে নেওয়া হয়েছে, রিমির ডেলিভারি প্লেন উঠেছে, তুই তাড়াতাড়ি চলে যা। আমি সবকিছু ফেলে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসলাম। এসে দেখি রিমিকে ওটিতে নিয়ে হয়েছে। আমি বাইরে অপেক্ষা করছি, খুব টেনশন হচ্ছে আমার। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। আমি সাথে সাথে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, আমার রোগীর কি অবস্থা? ও ভালো আছে তো? হ্যাঁ, আপনার রোগী সম্পূর্ণ সুস্থ, আর আপনি মেয়ের বাবা হয়েছেন। ডাক্তারের কথা শুনে আমি দৌড়ে রিমির কাছে চলে গেলাম। রিমিকে জড়িয়ে ধরে একটু চুমু দিয়ে আমার রাজকন্যাকে কোলে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বললাম, দেখেছ, আমি বলেছিলাম না আমাদের একটা রাজকন্যা হবে, ঠিক তোমার মতো। আচ্ছা বলো তো, আমাদের মেয়ের নাম জিনাত রাখলে কেমন হয়? খুব সুন্দর নাম তো, আমারও পছন্দ হয়েছে। 2 দিন পর রিমিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসা হলো। রিমির বাচ্চা হওয়ার সংবাদ শুনে ওর বাবা মা এসেছিল। তারা খুবই খুশি হয়েছে জিনাতকে দেখে। বাবা মা, রিমি ও জিনাতকে নিয়ে আমার সংসার খুব ভালোভাবে কেটে যাচ্ছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রিমির কপালে আর একটা ছোট পরিটার কপালে একটা চুমু দিয়ে তারপর অফিসে চলে যাই। একদিন আমি আমার ডেস্কে বসে আছি, তখন তনিমা নামের একটি মেয়ে বারবার আমার দিকে তাকাচ্ছিল। তনিমা আমার আন্ডারে কাজ করে। তনিমা দেখতে বেশ সুন্দরী, তবে আমার রিমির থেকে বেশি না। আমার ডেস্ক থেকে তনিমার ডেস্ক দেখা যায়। আমি এসবের দিকে মনোযোগ না দিয়ে আমার কাজ করতে থাকলাম। আজ আমার মেয়ের বয়স 1 বছর। এই 1 বছরে রিমির আর আমাদের মেয়ে জিনাতের পাগলামি দেখতে দেখতে কিভাবে যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। এদিকে তনিমা এখন কারণে অকারণে আমার সাথে আমার ডেস্কে আসে। আমার সাথে যেভাবে কথা বলে, অন্য কেউ দেখলে বলবে আমরা দুজন কাপল। আজ অফিস থেকে বাড়ি আসতে যাব, তখন তনিমা আমাকে বলল, স্যার চলুন না, আজ দুজনে কফি খেতে যাব। আমিও মানা করতে পারলাম না। সবসময় অফিস বাড়ি করতে করতে আমারও কেমন অধৈর্য হয়ে গেছে, তাই আমিও রাজি হয়ে গেলাম। কফি শপ থেকে তনিমাকে বিদায় দিয়ে আমি বাড়ি চলে আসলাম। কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আমার মা দরজা খুলে দিল। আমি বেশ অবাক হলাম, কারণ এই পর্যন্ত প্রতিদিন রিমি দরজা খুলে দেয়। মা, তুমি দরজা খুলছে কেন? রিমি কই? বৌমা উপরে আছে, মনে হয় শুয়ে আছে, তাই আমি দরজা খুলে দিলাম। আমি উপরে গিয়ে দেখি জিনাত ঘুমিয়ে আছে। বেশ অবাক হলাম, কারণ আমি আসার আগে কোনোদিন রিমি জিনাতকে ঘুমাতে দেয় না। আর রিমিকে কোথাও দেখা যাচ্ছে না। সব জায়গায় খুঁজলাম, কিন্তু পেলাম না। এবার আমি ছাদে উঠে দেখি রিমি ছাদের এক কোণায় চুপটি করে দাঁড়িয়ে আছে। আমি রিমিকে ডাক দিলাম। রিমি আমার ডাক শুনে তাড়াতাড়ি করে তার চোখ মুছে নিল। কি ব্যাপার, তুমি এত রাতে ছাদে কেন? কথাটি বলে রিমিকে আমার দিকে ফেরালাম। দেখি রিমির চোখ লাল হয়ে আছে, মনে হয় কান্না করছে। রিমি, তোমার চোখ লাল কেন? তুমি কি কান্না করেছ? সকালে দেখলাম ভালো, আর রাত হতে না হতেই তোমার কি এমন হলো? আমার কিচ্ছু হয়নি, চলো নিচে চলো। এই বলে রিমি আগে আগে নিচে নেমে গেল।
আমি বেশ অবাক হলাম, কারণ আমি অফিস থেকে বাড়ি আসলে আগে রিমি আমাকে জড়িয়ে ধরে আমার গালে একটা চুমু দেয়। কিন্তু আজ রিমির কি হলো যে সব ভুলে গেছে? রাতে সবাই একসাথে খেয়ে যখন ঘুমাতে যাব, তখন দেখি রিমি ওই পাশে শুয়ে আছে আর জিনাতকে আমাদের মাঝখানে শুয়ে দেখেছে। আমি রিমির এমন পরিবর্তন দেখে খুব অবাক হলাম। রিমি, কি হয়েছে তোমার, বলো না? তুমি আজ ও পাশে শুয়ে পড়লে কেন? বললাম তো আমার কিছু হয়নি, এমনি ভালো লাগছে না, তাই এদিকে শুয়ে পড়লাম। রিমি অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। আমি বেশ অবাক হলাম, আজ কি হলো রিমির? ভাবতে ভাবতে সারা রাত কেটে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি পাশে নেই। রিমি এরকম করছে কেন? আমাকে অবহেলা করছে কেন? আমাকে এড়িয়ে চলছে কেন? কি হয়েছে রিমির? আমি ফ্রেশ হতে চলে গেলাম। তারপর নাস্তা করে অফিসে যাওয়ার জন্য রেডি হলাম। রিমিকে আজ একটু অন্যরকম মনে হলো। প্রতিদিন অফিসে যাওয়ার সময় রিমি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে চুমু খেত, কিন্তু আজ কেন আসলো না? আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপর আমি রিমিকে ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। তাই আমি কিচেনে চলে গেলাম। গিয়ে দেখি রিমি রান্না করছে। কি হলো, তুমি শুনতে পারছো না? তোমাকে কখন থেকে ডাকছি? রিমি একটু রাগী কণ্ঠে বলল। দেখছো না আমি কাজ করছি, তাও এতবার ডাকার কি হলো? না মানে আমি অফিসে যাচ্ছি। তুমি অফিসে যাচ্ছ, যাও, তা আমি কি করব? আমি কি নাচবো? আমার বুকের মধ্যে কেমন একটা ব্যথা হয়ে উঠল রিমির এমন কথা শুনে। রিমি আমার সাথে এমনভাবে কথা বলছে কেন বুঝতে পারছি না। তারপর অফিসে চলে আসলাম। আমার ডেস্কে বসে ভাবছি, আমার কোনো কাজে মন বসছে না। রিমির মাঝে কেন এমন পরিবর্তন হলো? খুব খারাপ লাগছে আমার। এমন সময় তনিমা আসলো আমার ডেস্কে। কি ব্যাপার মেহেদি সাহেব, এমন মন খারাপ করে বসে আছেন কেন? না কিছু হয়নি, এমনি বসে আছি। কিছু বলবেন? না কিছু না, আপনি মুখ কালো করে বসে আছেন তাই জিজ্ঞেস করলাম। আপনি না করলে কি হবে, আমি বুঝতে পারছি আপনার মন খারাপ। আপনার যেহেতু মন খারাপ, চলুন বিকেলে একটু নদীর পাড় থেকে ঘুরে আসি, মনটা ভালো হয়ে যাবে। মনে মনে ভাবলাম আসলে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই তনিমাকে বলে দিলাম, ওকে তাহলে অফিস শেষে নদীর পাড়ে ঘুরতে যাব। যান, এখন কাজে বসেন। তনিমা চলে গেল আর আমি আমার কাজে মন দিলাম। আমি দুপুরে লাঞ্চের জন্য অপেক্ষা করছি, কিন্তু রিমি এখনো আমাকে ফোন কেন করলো না? এর আগে যতক্ষণ না আমি লাঞ্চ করব ততক্ষণ রিমি ফোন দিয়েই যাবে। কিন্তু আজ কি হলো রিমির? রিমির এমন পরিবর্তন আমি মেনে নিতে পারছি না। আমি আর দুপুরে লাঞ্চ করলাম না। বিকেলে অফিস শেষ করে আমি তনিমার সাথে একটা রিকশায় করে নদীর পাড়ে গেলাম। কিছুক্ষণ ঘোরাফেরা করে যে যার বাড়ি চলে আসলাম। আগের দিনের মতো আজকেও মা দরজা খুলে দিল। এভাবেই কেটে গেল কিছুদিন। এই কদিনে রিমি আমার সাথে একটি কথাও বলেনি। আগের মতো আমাকে ভালোবাসে না। অফিস যাওয়ার সময় আমাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বিদায় দিত। লাঞ্চের সময় মনে করিয়ে দিত আমি লাঞ্চ করেছি কি না কি। অফিস থেকে বাড়িতে আসলে দরজা খুলে দিত রিমি। এখন সবকিছু পরিবর্তন হয়ে গেছে রিমির। এমন কি পরিবর্তন হলো রিমির মধ্যে? কি কারণে আমাকে জানতে হবে। তাই আজ অফিস থেকে এসে রিমিকে জিজ্ঞেস করলাম, রিমি দয়া করে বলবে আমাকে তোমার কি হয়েছে, আর তোমার মধ্যে এত পরিবর্তন কিভাবে আসলো? পরিবর্তন আমার না, তোর হয়েছে। আমাকে এখন ভালো লাগে না বললেই হতো। কেন আমার জীবন নিয়ে খেলা করছিস? কি দোষ করেছি আমি যে আমার সাথে তুই এমন করবি? তোকে তো আমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি, তাহলে কেন তুই অন্য মেয়ের সাথে লুতুপুতু করিস? তোর কাছে তো আমি কিচ্ছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছি। আর তুই কিনা নিজের ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে লুতুপুতু করছিস। তুই এরকম লুচ্ছা ছেলে আমি জানলে কোনোদিন তোকে বিয়ে করতাম না। আমি এবার রিমিকে জোরে একটা চর মারলাম, কারণ রিমি যা বলছে আমি সব সহ্য করতে পারবো। কিন্তু লুচ্চা বলছে, তাই আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারিনি, তাই একটা চর মারছি। দেখো রিমি, একদম আবোল তাবোল কথা বলবে না। আর তুমি কি বললে? আমি অন্য মেয়ের সাথে লুতুপুতু করছি, তাই না? তুমি ভাবলে কিভাবে আমি অন্য মেয়ের সাথে লুচ্চামি করছি? অন্তত তোমার মুখ থেকে আমি এ কথা আশা করিনি। দেখো রিমি, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি তোমাকে ছাড়া কোনো মেয়েকে ভাবতে পারি না। আর তুমি বলছো আমাকে আর ভালো লাগে না, লাগলে ছেড়ে দাও। আমি একদম আবোল তাবোল কথা বলছি না, আমি যা বলছি সব সত্যি কথা বলছি। এখন উচিত কথা বলছি তো তাই গায়ে লাগছে, তাই না? যদি আমাকে ভালো না লাগে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে সেই মেয়েকে বিয়ে করে নাও, তাহলে তোমাদের মাঝে আমি আর বাধা হয়ে দাঁড়াবো না। আমি আমার মেয়ে নিয়ে চলে যাব তোমাদের জীবন থেকে, তখন কেউ বাধা দিবে না। রিমি বিছানায় অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল।
রিমির কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার মাথায় কোনো কাজ করছে না, চোখ দিয়ে অনবরত পানি বের হয়ে যাচ্ছে। তারপর আমি ছাদে চলে আসলাম। আজ আমার কষ্টটা সবচেয়ে বেশি। মনে হচ্ছে পৃথিবীর সব কষ্ট আমার মধ্যে বিরাজ করছে। খুব কষ্ট হচ্ছে রিমির কথা শুনে। রিমি আমাকে সন্দেহ করলো, রিমি আমাকে লুচ্চা ছেলে বলল। আমি কোনোদিন স্বপ্নে ভাবতে পারিনি যে রিমি আমাকে এমন কথা বলবে। আমি নিচে গিয়ে দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলাম। আজ অনেকদিন পর সিগারেট খাচ্ছি। সিগারেট শেষ করে রাত 2টার দিকে রুমে আসলাম। এসে দেখি আমার পরীটা ঘুমিয়ে আছে। আমি আস্তে আস্তে করে জিনাতের কপালে একটা চুমু দিয়ে রিমির কপালে একটা চুমু খেয়ে নিজের জায়গায় শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সকাল 10টা বাজে। আজ রিমি আমাকে ডাকলো না, আর অফিসে যাওয়াও হলো না। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম। আমি নিচে আসতে মা বলল, মেহেদি আজ অফিসে যায়নি কেন বাবা? মা, আজ শরীরটা ভালো লাগছে না, তাই ছুটি নিয়েছি। তারপর কিচেনে চলে গেলাম। দেখি রিমি দাঁড়িয়ে আছে। আমি পিছন থেকে রিমিকে জড়িয়ে ধরলাম, কিন্তু রিমি আমাকে এক ঝটকায় সরিয়ে দিল। ছাড়ো আমাকে, ছাড়ো, ভালো লাগছে না আমার। তারপর রিমি আমাকে এক কাপ চা দিয়ে কিচেন থেকে বেরিয়ে পড়ল। রিমির এমন আচরণে অনেক কষ্ট পেলাম, আর বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করলাম। আমি চা না খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রিমি বিছানা গোছাচ্ছে। রিমি, সরি কালকে তোমার গায়ে হাত ওঠানোর জন্য। আসলে কাল মাথাটা এক। চুপ করো তুমি, আমি কিচ্ছু শুনতে চাই না। রিমি আমাকে কিছু বলতে না দিয়ে মুখে একরাশ বিরক্তি ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে হনহন করে চলে গেল। তাই আমিও রাগ করে বাইরে চলে আসলাম। সারাদিন বাইরে কাটিয়ে দিয়ে রাত 11টার সময় বাড়ি আসলাম, কিন্তু রিমি আমাকে একবারও ফোন করলো না। কোথায় আছি, কিছু খেয়েছি কিনা, মনে হচ্ছে সবকিছু ছেড়ে আমি কোথাও চলে যাই যেখানে কোনো প্যারা নেই। রাতে বাড়ি এসে দেখি রিমি আর আমার ছোট পরীটা শুয়ে আছে। রিমি কোনো কথা বলছে না, চুপচাপ শুয়ে আছে। তাই আমি আর কিছু না বলে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, কি দোষ করেছি যে রিমি আমাকে এত বড় সাজা দিচ্ছে। রিমির অবহেলা আমার সহ্য হচ্ছে না। আপনজনের অবহেলাগুলো অনেক কষ্টদায়ক হয়, যা সহ্য করার মতো না। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে অফিসে চলে আসলাম। অফিসের কাজে কোনো রকম মন বসে না, তাই আনমনে বসে রয়েছি। অফিস শেষে রিক্সার জন্য বাইরে দাঁড়িয়ে আছি। তখন তনিমা রিক্সা নিয়ে আসলো, এসে বলল, মেহেদি সাহেব, আমার সাথে এক জায়গায় একটু যেতে পারবেন? খুবই দরকারি কাজ। প্লিজ চলুন না, আপনি গেলে খুবই ভালো হতো। আমি যেতে চাইনি। অনেক রিকোয়েস্ট করার পর আমি তনিমার সাথে গেলাম। হঠাৎ করে রিক্সা থেমে গেল। আমি তাকিয়ে দেখি একটা হোটেলের নিচে দাঁড়িয়ে আছি। তারপর তনিমা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল আর বলল, আমার এক কাজিনের সাথে দেখা করতে এসেছি, ওর সাথে দেখা করা খুব জরুরি। কিন্তু দেখা হয়নি, তাই আমরা আবার বেরিয়ে পড়লাম। তারপর তনিমা আমাকে জোর করে ডিনার করালো। আমি আর কিছু বললাম না। ডিনার করে বাড়ি এসে কলিং বেল বাজালাম। আজ বাবা দরজা খুললো। বাবা এতদিন বাড়িতে ছিল না, বাবার চাকরির কারণে বাইরে থাকে। বাবা, কেমন আছো তুমি? আর কখন আসলে? তুই এরকম ছেলে আমি কোনোদিন ভাবতেই পারিনি। তোকে ছেলে হিসাবে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। বাবা কোনো কথা না বলে আমার গালে সজোরে 2টা চড় মারল। বাবা, কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা আমার কথার উত্তর না দিয়ে চলে গেল। আমি মায়ের কাছে গেলাম, কিন্তু মাও কোনো কথা না বলে আমার সামনে থেকে চলে গেল। আমি কিছুই বুঝতে পারলাম না। তারপর আমি রুমে গিয়ে দেখি রিমি তার সব জামা কাপড় ব্যাগে গোছাচ্ছে, সাথে জিনাতের কাপড়গুলো। কি হলো রিমি, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? কোথায় যাবে তুমি? আর কি হয়েছে, তুমি কান্না করছো কেন? কি হয়েছে শুনতে চাও? তুমি সব কিছু জেনেও কেন নাটক করছো? তুমি আমাকে ধোকা দিয়েছো। তোমার মতো একটা ধোকাবাজ ছেলের সাথে আমি আর থাকতে চাই না। আমি আজই চলে যাচ্ছি। তুমি আমাকে একবার বলতে পারতে আমাকে তোমার পছন্দ না। আমি হাসি মুখে চলে যেতাম তোমার জীবন থেকে। শুধু শুধু এত নাটক করার কোনো দরকার ছিল না। ঠিক আছে, তুমি যেতে চাও, বাধা দিব না, কিন্তু যাওয়ার আগে অন্তত বলে যাবে তো আমার দোষটা কি, কি করেছি আমি? তুমি মেয়েটিকে নিয়ে একসাথে রিকশায় উঠছো, নদীর পাড়ে ঘুরতে গেছো, তাকে জড়িয়ে ধরেছো, তার সাথে হোটেলে গিয়েছো। এরপরেও জানতে চাও তুমি কি করেছো? ছি মেহেদি, ছি। অন্তত তোমার দ্বারা এসব কাজ আমি আশা করিনি। কি বলছে এসব? আমি কেন অন্য মেয়ের সাথে হোটেলে যাব, নদীর পাড়ে যাব, আর কাকে জড়িয়ে ধরেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জানি তুমি এরকম কথাই বলবে। তুমি এখনো আমার সাথে নাটক করছো। তাহলে এগুলো কি? বলো, এগুলো কি সব নাটক?
রিমি আমার সামনে কিছু ছবি ছুড়ে দিল। আমি ছবিগুলো দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার চোখ কপালে উঠে গেছে, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। রিমি যেই ছবিগুলো আমার সামনে রাখলো সেগুলো সব আমার আর তনিমার পিক ছিল। আমি আর তনিমা একসাথে রিকশায় বসে আছি। তারপর আমি তনিমাকে জড়িয়ে ধরে আছি। আমি আর তনিমা একটি হোটেলে একটা রুমে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছি। আমার মাথা কেমন চক্কর দিয়ে উঠলো। আমি তনিমার সাথে ঘুরে বেরিয়েছি। সেগুলো কেউ ছবি তুলে রিমির কাছে দিছে। রিমি সেগুলো দেখে ভুল বুঝলো। আর হোটেলের পিকটা এটা এডিট করা, কারণ আপনারা তো জানেন। রিমি, তুমি কি এগুলো দেখে আমাকে সন্দেহ করছো? তনিমা আমার অফিসের কলিগ, তার সাথে একটু ঘুরতে গিয়েছিলাম। আর এই ছবিটা সম্পূর্ণভাবে এডিট করা, কারণ আমি আর তনিমা তার এক কাজিনের সাথে দেখা করতে গিয়েছিলাম। আর কেউ চুপি চুপি ছবি তুলে এডিট করেছে। তুমি বিশ্বাস করো রিমি, তনিমা আমার কলিগ আর ফ্রেন্ড, এর চাইতে বেশি কিছু না। কেউ প্ল্যান করে আমাদের সংসার নষ্ট করতে চেয়েছে। এত কিছু হওয়ার পরেও তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? রিক্সায় চড়া, জড়িয়ে ধরা, তাহলে এসব এডিট করা বলছো? রিমি, তুমি বিশ্বাস করো, আমার আর তনিমার মধ্যে সেরকম কিছুই নেই। তুমি বোঝার চেষ্টা করো রিমি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার জায়গায় আমি অন্য কাউকে জায়গা দেব তুমি ভাবলে কিভাবে? আমি এত কিচ্ছু শুনতে চাই না। আমি তোমার কাছে আর থাকবো না। তুমি একটা বিশ্বাসঘাতক। তোমাকে বিশ্বাস করে ভুল করছি আমি। তোমাকে আমি কি দিই? তোমাকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। আমি তো তোমার কাছ থেকে বেশি কিছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছি। আর ঘুমানোর জন্য তোমার বিশ্বস্ত বুকটাই চেয়েছিলাম। কেন তুমি এরকম করলে? আমি মনে হয় তোমাকে তোমার মতো ভালোবাসতে পারিনি। ওই মেয়েটাই মনে হয় তোমাকে খুব ভালোবাসে, তাই না? তবে তুমি চিন্তা করো না, তোমার আর তনিমার মধ্যে আমি বাধা হব না। পারলে আমাকে ক্ষমা করে দাও। তোমাকে নিজের করে রাখতে পারলাম না। রিমি, তুমি যেও না প্লিজ, তুমি একটু বোঝার চেষ্টা করো। দাঁড়াও রিমি, দাঁড়াও। রিমি ব্যাগ আর জিন্নাতকে নিয়ে চলে গেল। আমি রিমিকে কয়েকবার ডাকলাম, কিন্তু রিমি শুনল না, সোজা রুম থেকে বেরিয়ে চলে গেল। রিমির কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তুমি আমার কথা বিশ্বাস করলে না রিমি? তোমার দেখাটাই তুমি সত্য মনে করে নিলে? এর পিছনে আসল ঘটনাটা তুমি না জেনেই আমাকে ছেড়ে চলে গেলে। তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি। তোমার মেহেদি শুধু তোমাকেই ভালোবাসে, আর কাউকে না। আমি বিছানার পর বসে পড়লাম, আর কান্না যেন থামছে না, অনবরত চোখ দিয়ে পানি বের হয়েই যাচ্ছে। তারপর রুমে মা আসলো। তোর জন্য আমার মেয়েটা আজ বাড়ি থেকে চলে গেল। তোকে নিজের ছেলে ভাবতেও লজ্জা হচ্ছে। তুই কেমন করে পারলি এমন একটা কাজ করতে? রিমি তোকে কত ভালোবাসে, আর তুই বাইরের একটা মেয়ের সাথে! ছি ছি ছি। মায়ের পা জড়িয়ে ধরে বললাম, মা, তুমি বিশ্বাস করো, ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা আমাকে ভুল বোঝো না, তোমরা আমাকে ভুল বুঝছো। আমি শুধু রিমিকেই ভালোবাসি। রিমিকে ছাড়া আমি থাকতে পারবো না মা। আমার জন্য রিমি আমাকে ভুল বুঝলো। আমাকে ক্ষমা করে দাও মা। তোকে বিশ্বাস করতেও আমার ভয় হচ্ছে। তুই যেদিন আমার মেয়েটাকে ফেরত নিয়ে আসবি সেই দিন আমি তোকে ক্ষমা করব, তার আগে না। মা রুম থেকে চলে গেল, আর আমি বসে বসে অযোধ্যারায় কান্না করছি। মাও আমাকে ভুল বুঝলো। আমি এই আপনজনদের অবহেলা আর সইতে পারছি না। তারপর না খেয়ে ছাদে চলে আসলাম। আর জ্যোৎস্না রাত কত সুন্দরভাবে আলো ছড়িয়ে দিচ্ছে। শুধু আমার মনের ভেতর অন্ধকার হয়ে আছে, আর সেখানে ঘুরে বেড়াচ্ছে কারো ভুল বুঝে ছেড়ে যাওয়ার কষ্ট, আর কারো অবহেলা। সারা রাত চাঁদের দিকে তাকিয়ে রাতটুকু পার করে দিলাম, আর অনবরত চোখ দিয়ে পানি পড়ছে। খুব কষ্ট হচ্ছে আমার। মনে হচ্ছে এই জীবনটা যদি এখনই থেমে যেত তাহলে আমাকে আর কষ্ট পেতে হতো না। এভাবে রিমির কথা ভাবতে ভাবতে সকাল হয়ে গেছে। এখনো ছাদে বসে আছি। আজ আর অফিসে যাব না। কি হবে অফিসে গিয়ে? যার সুখের জন্য চাকরি করতাম সে যদি না থাকে তাহলে কি হবে অফিসে গিয়ে? সারাদিন রুমে বসে কাটিয়ে দিলাম। কাল সকাল থেকে কিছু খাওয়া হয়নি। মাও কখনো আমাকে খাবার খেতে বলেনি। তাই বিকেলের সময় একটু নিচে গিয়ে দেখি মা বসে আছে। মা, কিছু খেতে দাও, আমার খুব ক্ষুধা পেয়েছে। রান্না হয়নি। আগে তুই আমার মেয়েটাকে নিয়ে আসবি, তারপরে তুই এই বাড়িতে খাবার পাবি, তার আগে না। আমি আমার রুমে চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে আমার মার কথা শুনে। রিমিকে ছাড়া আমার জীবন শূন্য। রিমিকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসতেই হবে। আমি তখনই শার্ট প্যান্ট চেঞ্জ করে বাইরে বেরিয়ে আসলাম। উদ্দেশ্য রিমিদের বাড়ি। আগে কিছু খেয়ে নিতে হবে, তাই একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার খেয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। একটা টিকিট কাটলাম ঝিনাইদহ টু চাঁদপুর।
কিছুক্ষণ পর বাস চলে আসলো। আমি বাসে উঠে পড়লাম। বাস চলতে থাকলো আর আমি রিমির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। হঠাৎ বাসের হেল্পারের কথায় ঘুম ভেঙে গেল। চাঁদপুর চলে এসেছি, আমার সেই পরিচিত শহর যেখানে রিমির ভালোবাসা পেয়েছি। আমি হাঁটতে হাঁটতে রিমিদের বাসার সামনে চলে এসেছি। রিমিদের বাসায় কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর রিমির মা দরজা খুলে দিল। বাবা মেহেদি, তুমি এখন এই সকালবেলা তা কেমন আছো? তারপর আমি সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। রিমির মার সাথে কিছু কথা বলে আমি রিমির রুমে গিয়ে দেখি রিমি হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে বসে আছে। আমি রিমিকে ডাক দিলাম। রিমি মাথা তুলল। আমি রিমিকে দেখি রীতিমতো ভয় পেয়ে গেছি। রিমির চোখ লাল হয়ে আছে আর চোখ দুটো ফুলে আছে। আর আমার ছোট রাজকন্যা বিছানায় ঘুমিয়ে আছে। তুমি এখানে কি করতে এসেছো? তোমার মতো একটা বিশ্বাসঘাতকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কেন এসেছো তুমি এখানে? তোমাকে নিয়ে যেতে এসেছি রিমি, প্লিজ তুমি চলো আমার সাথে। তোমাকে ছাড়া আমার জীবনটা একদম শূন্য শূন্য লাগছে। কাল সারা রাত ঘুমাইনি, তুমি পাশে ছিলে না তাই। কাল সারা রাত কোনো খাবার খাইনি, সারা রাত তোমার কথা ভেবেছি। তুমি কখন ফিরে আসবে আমার কাছে? প্লিজ তুমি চলো আমার সাথে। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, তোমার কোনো কথা বিশ্বাস করি না। কেন? তোমার তো খুশি হওয়ার কথা। তোমার আর ওই মেয়েটার মধ্যে কোনো রিমি নামের কেউ বাধা দিতে আসবে না। তুমি কেন আসছো এখানে? তুমি এক্ষুনি চলে যাও এই বাড়ি থেকে। তোমাকে আমার সহ্য হচ্ছে না। আমি রিমির হাত ধরে বললাম, প্লিজ রিমি, তুমি একবার চলো আমার সাথে। আমাকে তুমি একবার বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আর তখনই রিমি আমাকে ঠাস করে একটি চর বসিয়ে দিয়ে বলল, তোকে কতবার বলবো তোর মতো একটা বিশ্বাসঘাতকের সাথে আমার কোনো সম্পর্ক নেই? তুই স্বামী নামের কলঙ্ক, তোর স্বামী হওয়ার কোনো যোগ্যতাই নেই। তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। যদি আর কোনোদিন তোর এই নোংরা চেহারা নিয়ে আমার সামনে আসিস, তাহলে আমার আর আমার মেয়ের মরা মুখ দেখবি। আমার বিশ্বাস হচ্ছে না। রিমি আমাকে চর মারল। আমার চোখ দিয়ে অজর ধারায় পানি বের হচ্ছে। আমি একভাবে একই জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো কথা বের হচ্ছে না। রিমিদের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় শুধু একটি কথাই বলে আসলাম, ঠিক আছে, আর কোনোদিন তোমার সামনে আসবো না। আমার এই নোংরা চেহারা তোমাকে দেখাবো না। তবে হ্যাঁ, তুমি যা দেখেছ শুনেছ সবটাই ভুল ছিল, সবটাই মিথ্যা ছিল। তোমাকে আমি এখনো ভালোবাসি আর এরপরেও একভাবেই ভালোবাসবো। তুমি যখন তোমার ভুল বুঝবে তখন আমার কাছে ফিরে আসতে পারবো। যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই তোমাকে কাছে টেনে নেব। তুমি আমাকে যেভাবে অপমান করে ফিরিয়ে দিলে, কিন্তু আমি তোমাকে অপমান করে ফিরিয়ে দেব না। এটুকু বলে আমি আমার ছোট পরিটার দিকে এগিয়ে গেলাম, একটু কপালে চুমু দেব বলে। তখন রিমি বলল, খবরদার, তোর ওই নোংরা শরীরে আমার মেয়েকে টাচ করবি না। যদি করিস তাহলে আমি আমার মেয়েকে নিজের হাতে খুন করব। আমি রিমির কথা শুনে সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম আর আমার মেয়েটাকে দেখে রুম থেকে বেরিয়ে পড়লাম। রিমির কথা শুনে প্রচন্ড কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কোনো বড় পাথর আমার বুকের উপর রেখে দিয়েছে। রিমিদের বাড়ি থেকে বেরিয়ে আনমনে রাস্তা দিয়ে হাঁটছি আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি আবার বাস স্টেশনে চলে আসলাম আর একটা টিকিট কেটে ঝিনাইদহের উদ্দেশ্যে চলে আসলাম। বাড়ি যেতে খুব কষ্ট হচ্ছে, কারণ রিমির সব স্মৃতি রয়েছে এই বাড়িতে। আর মাকে কি জবাব দেব যে তার বৌমাকে ফিরিয়ে নিয়ে আসতে পারিনি? বাড়ি এসে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। মা আমার পিছনে তাকিয়ে দেখলো রিমি নেই, তাই মা কোনো কথা না বলে রাগ করে চলে গেল। আমিও আর কিছু বললাম না, নিজের রুমে গিয়ে সারাদিন বসে থাকলাম। কিন্তু মা একটাবারও খোঁজ নিতে এলো না। আমিও আর কষ্ট সহ্য করতে পারছি না। রিমির স্মৃতিগুলো আমাকে সবসময় কাঁদিয়ে দিচ্ছে। তাই আমি ডিসিশন নিলাম, এদেশে থাকবো না। যেখানে রিমি আমাকে ভুল বুঝে চলে গেল, আর বাড়িতে যতদিন রিমিকে ফিরিয়ে না আনবো ততদিন মা আমার সাথে কথা বলবে না। তাই সবাইকে রেখে বিদেশে চলে যাব। তাহলে আমার এই নোংরা চেহারা রিমিকে আর দেখতে হবে না, আর মা আমার সাথে কথা বলবে না। সেই কষ্টটা ভুলে থাকার জন্য আমাকে বিদেশে চলে যেতে হবে। আমি পরের দিন বিদেশে যাওয়ার সব কাগজপত্র জমা দিলাম। 2 দিন পর পাসপোর্ট চলে আসলো। আজ চলে যাচ্ছি সব মায়া ত্যাগ করে। আর হয়তো রিমির সাথে দেখা হবে না। আমার মেয়েটা আমার বদলে অন্য কারোর পরিচয় বড় হবে। আমি মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। চলে আসার সময় মা কিছু বলল না, অন্যদিকে মুখ করে বসে আছে। আমি আর কিছু না বলে চলে আসলাম। এখন এয়ারপোর্টে বসে আছি। হঠাৎ দেখি তনিমা বসে আছে একটা চেয়ারে। আমি সাথে সাথে চলে আসলাম। তনিমা আমাকে দেখে অনেক অবাক হলো। তনিমা, তুমি আমার সাথে এমন কেন করলে? কি পেলে?
আমার আর রিমির সুখের সংসারটা ভেঙে দিয়ে? তোমার কারণে রিমি আমাকে ছেড়ে চলে গেছে। আমার মা বাবা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। প্লিজ মেহেদি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানতাম না যে অনিকার ভাই রাকিব আমাকে দিয়ে এমন কাজ করাচ্ছে। আমি সত্যিই জানতাম না রাকিবের এমন প্ল্যান হয়েছে। তাহলে এইসব রাকিবের কাজ? আমি এক্ষুনি গিয়ে রিমির ভুল ধারণা সব মুছে দেব, আর সাথে তুমিও যাবে। হঠাৎ করে রিমির বলা কথাগুলো সব মনে পড়ে গেল। রিমি বলেছিল আমি যদি তার সামনে যাই তাহলে তার মরা মুখ দেখতে হবে। আমি চাই না আমার জন্য রিমি আর আমার মেয়ের কোনো ক্ষতি হোক। আমি দাঁড়িয়ে গেলাম। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? চলো। তারপর আমি রিমির সাথে ঘটে যাওয়া সব কথা তনিমাকে বললাম। তনিমা আমার সব কথা শুনে বলল, কিন্তু আমি রিমির ভুল ভাঙাবো, তোমার কাছে রিমিকে ফিরিয়ে আনবই। তখন অনেক দেরি হয়ে যাবে, আর আমি মনে হয় কখনো এদেশে ফিরে নাও আসতে পারি। আচ্ছা চলি, ফ্লাইট এখনই টেক আপ করবে। তনিমার কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে আসলাম আর বিমানে উঠে পড়লাম। আমি ফ্লাইটে উঠে রিমির কথা ভাবছি। রিমি আমাকে কেমন করে ভুল বুঝতে পারলো? সে তো বলেছিল যে আমাকে ছাড়া কোনোদিন সে থাকতে পারবে না, তাহলে কেন আমাকে ছাড়া সে রয়েছে? রিমি আমাকে কোনোদিন রাগীভাবে কথা বলেনি, কিন্তু সে আমাকে চর পর্যন্ত মারল। খুব কষ্ট হয় রিমির অবহেলা মনে পড়লে। আমার ছোট পরিটা আমাকে আর চিনতে পারবে না, হয়তো অন্য কারো পরিচয় বড় হবে। রিমি হয়তো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে তার সাথে সুখের সংসার করবে। আমি রিমির কথা ভাবতে ভাবতে ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে। আমি এখন সিঙ্গাপুর আসছি। কেউ জানে না আমি কোন দেশে এসেছি। হয়তো কেউ আমার কথা মনে রাখবে না। সবার অবহেলার কারণ আমি। আমাকে সবাই ভুলে যাবে। আমি সিঙ্গাপুরে একটা জব করছি। এখন রিমির কথা খুব বেশি করে মনে পড়ে। আর রাতের বেলা রিমির কথা ভেবে রাতের ঘুম হয় না। রিমি সবসময় আমার বুকে মাথা রেখে ঘুমায়, আর এখন ঘুমাতে গেলে রিমির কথা মনে হয়। এভাবে সিঙ্গাপুরে আমার 5টি বছর কেটে গেল। এই 5 বছরে এমন কোনো দিন নেই যে রিমির জন্য আমার চোখের পানি পড়েনি। এখনো রিমিকে আমি ভুলতে পারিনি। আর আমার ছোট পরিটা মনে হয় এখন অনেক বড় হয়ে গেছে। এখন হয়তো আমাকে আর চিনবে না, বা ওদের কাছে আমার কোনো অস্তিত্বই নেই। আমি এই কয়টা বছরে দেশের কারোর সাথে যোগাযোগ করিনি, এমনকি আমার মা বাবার সাথেও না। কিছুদিন হলো মা বাবার কথা খুব বেশি মনে পড়ছে। আজ মা বাবাকে এক নজর দেখতে ইচ্ছে করছে। এছাড়া সন্তান হিসেবে বাবা মায়ের প্রতি আমার অনেক কর্তব্য রয়েছে। বাবা মা যতই দোষ করুক না কেন, তাই আমি সিদ্ধান্ত নিলাম যে 2 মাসের ছুটিতে দেশে যাব। আমি আজ দেশে ফিরছি। অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। দেশে ফিরে সবাই আমাকে চিনতে পারবে তো? এইমাত্র ফ্লাইট টেক আপ করলো। আমি 5 বছর পর দেশের মাটিতে পা রাখলাম। আমি একটা বাসে করে আমার নিজের শহর ঝিনাইদহে চলে আসলাম। সবকিছু কেমন পাল্টে গেছে এই 5 বছরে। তারপর আমার বাসার সামনে চলে আসলাম। কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল একটা ছোট্ট মেয়ে। আমি একভাবে মেয়েটির দিকে তাকিয়ে আছি। মেয়েটির চোখগুলো একদম আমার ছোট পরিটার মতো লাগছে। আর মেয়েটি আমার দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মামনি, তুমি কে? আর এই বাড়িতে কি করছো? আমার নাম জিন্নাত, আর এটা আমার দাদুর বাড়ি। আচ্ছা তুমি কি গো, নিজের মেয়েকে চিনতে পারছো না? আমি তোমার মেয়ে, জিরাত গো জিরাত। তুমি আমার আব্বু, তাই না? জানো বাবা, তোমার ছবি আমার মা বুকে নিয়ে পুঁতে রাতে কান্না করে। আম্মুর কান্না দেখে আমারও খুব কান্না আসে। মাঝে মাঝে দাদা দাদিও কান্না করে। তুমি এসে গেছো, ভালোই হয়েছে। আজ থেকে মা, দাদা দাদি আর কান্না করবে না। আব্বু, তুমি আমাকে রেখে আর কোনোদিন যাবে না তো? তোমার সাথে খুব কথা করতে ইচ্ছা করে, তোমার সাথে ঘুরতে ইচ্ছা করে। তুমি আমাকে রেখে আর কোনোদিন যাবে না। মেয়েটির মুখে জিনাত নাম শুনে আমার বুকটা কেমন চিনচিন ব্যথা হয়ে উঠল। আমার মনটা খুশিতে ভরে গেল। আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি। আমি জিনাতকে বুকে জড়িয়ে নিয়ে অজর ধারায় কান্না করে দিলাম। না মা, আমি আমার এই ছোট্ট পরিটাকে রেখে কোথাও যাব না। আমি সামনে তাকিয়ে দেখি আমার মা দাঁড়িয়ে আছে। আমি জিনাতকে কুলে নিয়ে মায়ের কাছে গেলাম, আর মাকে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না শুরু করে দিলাম। আমাদের উপর রাগ করে এতদিন কোথায় ছিলি বাবা?
এই 5টি বছর একবারও কি আমাদের কথা মনে পড়ে নাই? মা, সবসময় তোমাদের কথা মনে পড়েছে, কিন্তু কি করব বলো, আসার সময় হয়নি। মা, এটা আমার সেই ছোট পরীটা। হুম, তোর মেয়ে জিনাত, আমাদের দাদু ভাই। মা, রিমি কেমন আছে? আর রিমি কোথায়? বাবা কোথায়? বাবাকে দেখছি না যে। গত বছর তোর বাবা রিটায়ার্ড করেছে, এতক্ষণ বাড়িতেই ছিল, কিছুক্ষণ আগেই বাজারে গিয়েছে। আর বৌমা ওপরে আছে। তুই চলে যাওয়ার পরে তোর অফিসের অনিমা নামে সেই মেয়েটা বৌমার কাছে এসেছিল, তোর আর তনিমার সমস্ত কথা বৌমাকে খুলে বলেছে। তখন বৌমা তার ভুল বুঝতে পেরে সেই থেকে আমাদের এখানেই পড়ে রয়েছে, তোর আসার অপেক্ষায়। যা বাবা, বৌমার সাথে দেখা কর। আমি জিনাতের কপালে একটা চুমু খেয়ে সেই পুরনো রুমে চলে আসলাম, যেখানে আমার আর রিমির সুখের দিনগুলো কাটিয়েছিলাম। আমি আস্তে আস্তে রুমে ঢুকে দেখি রিমি আলমারিতে কাপড় গুছিয়ে রাখছে। আমার রুমে আসা হালকা শব্দ শুনে পিছনে ঘুরলো। রিমি আমাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমিও রিমির দিকে তাকিয়ে আছি। রিমিকে চিনতে আমার খুব কষ্টই হচ্ছে। রিমি আগের থেকে অনেক শুকিয়ে গেছে, আর চোখ দুটো ভিতরে ঢুকে গেছে। খুব কষ্ট হলো রিমিকে দেখে। আমাকে দেখে রিমির চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। রিমি দৌড়ে এসে আমার পা দুটো জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মেহেদি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি। তোমাকে ছাড়া আমার প্রতিটা রাত নির্ঘুমে কেটেছে। তোমার বুকে মাথা না দিলে আমার ঘুম হতো না, তাই প্রতিটা রাত আমার চোখের পানি দিয়ে বালিশ ভিজাতাম। আমার পা থেকে ছাড়িয়ে নিয়ে রিমিকে যখন তুলতে গেলাম, তখন রিমি আমাকে জড়িয়ে ধরে আর জোরে জোরে কান্না শুরু করে দিল। আমিও আর নিজেকে শক্ত করে রাখতে পারলাম না। আমিও রিমিকে জড়িয়ে ধরলাম আর বললাম, তুমি ভুল স্বীকার করায় আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে গেছে। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি আর কেঁদো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে কষ্ট দিয়ে আমি নিজেও খুব কষ্ট পেয়েছি। আপনজন যখন অবহেলা করে তখন কি পরিমাণ কষ্ট হয় তা আমি বুঝে গেছি। আমি তোমাদের কাউকে আর হারাতে চাই না। তারপর রিমির কপালে একটা চুমু দিয়ে সামনের দিকে তাকিয়ে দেখি মা আর জিনাত দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে বাবা এসে গেছে। আমাদের সবার সুখের সংসার ফিরে এসেছে। এখন মা মেয়ের দুষ্টুমি দেখতে দেখতে আমার দিন কেটে যাচ্ছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। প্রিয় বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।